আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কে এম রেজাউল হক, অ্যাসোসিয়েট প্রফেসর, নাক কান গলা ডিপার্টমেন্ট, ইএনটি এন্ড হেড নেক সার্জারি, ডেল্টা মেডিকেল কলেজ। করোনার এই ক্রান্তিকালে আমাদের অনেক বন্ধু, সিনিয়র্স, জুনিয়র্স অনেকে এখানে এসেছে ইতিপূর্বে। তো করোনা সম্বন্ধে আমরা মোটামুটি অবগত সবাই কম বেশি এখন। তো আমি খুব সংক্ষেপে আজকে কথাবার্তা বলবো আজকের দিনে। খুব বেশি সময় নিব না আপনাদের। তো এখন যে করোনা ভীতি, আজকে টপিক হচ্ছে করোনা ভীতি, অর্থাৎ এই করোনার মধ্যে এখন আমাদের সবারই খুব মানসিক ভাবে আমরা বিপর্যস্ত যে আমাদের করোনা হলো কিনা, বা পরিবারে কেউ করোনায় আক্রান্ত হলো কিনা, বা এ থেকে পরিত্রাণের উপায়টা কি, তো আমরা কি করব। তো কম বেশি আমরা সবাই জানি, কারণ আমাদের কিভাবে প্রোটেকশন নিতে যেতে হবে, হ্যান্ড স্যানিটাইজার কিভাবে ইউজ করতে হবে, হাত কিভাবে ধুতে হবে, কিভাবে মাস্ক পরতে হবে, ঘরে বাইরে কি প্রোটেকশন নিতে হবে, আসার পরে কি করতে হবে, এটা নিয়ে মোটামুটি সবাই আমরা কম বেশি অবগত। এটা নিয়ে আমি বেশি সময় নষ্ট করব না। তো আমার ডিপার্টমেন্ট যেহেতু নাক কান গলা, তো আমি নাক কান গলা নিয়ে আজকে কথাবার্তা বলবো সংক্ষেপে। এর মধ্যে ডাক্তার লিটন বা আমার অন্যান্য বন্ধু বান্ধব সিনিয়র্সরা এসে আপনাদের সাথে মোটামুটি এই ব্যাপারে অনেক কথাবার্তা বলেছে যে আমাদের কি করতে হবে। তো আমার এই আজকে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইএনটি ডিপার্টমেন্টে অনেক পেশেন্ট, ওরা ফোনে বা আমাকে যেটা যারা টেস্ট করে যে আমরা হাসপাতালে আসবো কিনা, বা এই ট্রিটমেন্টটা কিভাবে নিব, এটাই হচ্ছে আমার আজকে মেইন টপিকস। হ্যাঁ, যে কোন কোন চিকিৎসাটা আমরা ফোনে নিব আর কোন কোন চিকিৎসা আমাদের হসপিটালে অ্যাটেন্ড করতে হবে। সব চিকিৎসা ফোনে নেওয়া যাবে না, আবার সব চিকিৎসা হাসপাতালে আসা লাগবে না। তো যেগুলো ইমার্জেন্সি আমাদেরকে বুঝতে হবে যে কোন চিকিৎসাটা ইমার্জেন্সি, মানে যেটা হসপিটালে আসতেই হবে, আর কোন চিকিৎসাটা বাসায় নেওয়া যাবে। যে সিম্পল নাকে সমস্যা, ঠান্ডা সর্দি বা কানে ব্যথা বা গলা ব্যথা, এই সমস্যাগুলো আমরা বাসাতেই ট্রিটমেন্ট নিতে পারি। এখন আমি প্রথম দিয়ে শুরু করবো, খুব সংক্ষেপে শুরু করবো যে নাক কান গলা কিছু সিমটমস বলবো। যে এখন করোনার মধ্যে যে করোনা যে সিমটমস আগে ছিল, সবাই বলতো যে ঠান্ডা সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, এগুলো দেখলে আমরা বুঝতে পারতাম যে করোনার সিমটমস। কিন্তু এখন কিন্তু এগুলো সিমটমস নিয়ে করোনা পেশেন্টরা আসতেছে না। ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে কেউ বলতেছে যে তার নাকে গন্ধ কম পাচ্ছে, বা নাকে একদমই গন্ধ পাচ্ছে না, তার কোনো ঠান্ডা সর্দি কাশি নেই। আবার অনেকে বলে যে দেখা যাচ্ছে তার ডোগির সমস্যা হচ্ছে, গলার মধ্যে এখানে মনে হচ্ছে বেজে আছে, খাবার খেতে গেলে কষ্ট হচ্ছে। তো এগুলো কি করোনার সিমটমস কিনা? নর্মাল ভাইরাল ফিভারের মধ্যে এগুলো হয়ে থাকে, বাট বর্তমান করোনা মহামারীতে এটা খুব সব ম্যাক্সিমাম পেশেন্টরাই এই এই সিমটমস গুলো নিয়ে আসতেছে, এবং এই এই কিছু ট্রিটমেন্ট আমি সংক্ষেপে বলে দিব। হ্যাঁ, আমাদের কি করতে হবে। আর করোনার যেহেতু আগে মোটামুটি টেস্ট করানো সম্ভব ছিল না, আর তা আমরা বলিনি, এখন বলি যে মোটামুটি সম্ভব হলে টেস্ট করে নিতে। টেস্টটা করানো হয় মেইনলি পেশেন্টের জন্য, প্লাস বাসায় পরিবার সবার জন্য আর কি। কেননা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ ট্রিটমেন্ট হবে এক ধরনের, এবং তাকে আইসোলেশন বা কোয়ারেন্টাইন যেতে হবে। আর যদি পজিটিভ না হয় তাহলে তাকে নর্মাল ট্রিটমেন্ট, সিমটম ট্রিটমেন্ট দিলে সে ভালো হয়ে যাবে। আমাদের আমি খুব সংক্ষেপে বলি, এখানে আমাদের নাকে কিছু নাকে যেমন ঠান্ডা সর্দি নিয়ে যেসব পেশেন্ট থাকে ম্যাক্সিমাম সময় বলে যে ঠান্ডা সর্দি থাকে, নাক বন্ধ থাকে। হ্যাঁ, বা অনেকে বলে নাকে পলিপাস তো গ্রামের ডাক্তার বলে থাকে, যেটা আসলে নাকের একটা মাংস বেড়ে যায়, এটাকে বলে আমরা আমরা বলি মেডিকেল টার্ম হচ্ছে HIT, অর্থাৎ হাইপারট্রফিক ইনফিউটারমিনেট। তো নাকে হাড় বাঁকা থাকে, তো তাদের ম্যাক্সিমাম তাদের ক্ষেত্রে তাদের নাক বন্ধ থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, তাদের ঢোক গিলতে সমস্যা হয়, তাদের টনসিলে বা গলার মধ্যে ইনফেকশন হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা সিমটম মানে মানে যদি মানে কম সিমটমস থাকলে, অর্থাৎ যদি সমস্যা কম থাকে, সেক্ষেত্রে আমরা নর্মাল অ্যান্টিহিস্টামিন, নাকের জন্য ন্যাসাল ডিকন্ডিশন, নাকের ড্রপ বা নাকের স্প্রে এবং স্টিম ইনহেলেশন, গরম পানি ভাপ নিতে বলি, সেটাই কমে যায়। যদি একদম প্রয়োজন পড়ে, ইনফেকশন বেশি হয়ে যায় বা সাইনাসাইটিসের প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তখন অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকি। আর নাকের সমস্যার কারণে কিন্তু কানে এবং গলার সমস্যা হয়। নাক কান গলা, নাক হচ্ছে আমাদের মেইন পাথওয়ে। নাকের সমস্যা হলে কানে অনেক ধরনের প্রবলেম হয়, কানে ব্যথা হতে পারে, কানে পটপট শব্দ হতে পারে, কান বন্ধ হয়ে থাকতে পারে, কান ব্লক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নাকের ট্রিটমেন্ট করি। সবাই বলে যে আমার সমস্যা কানে, কিন্তু ডাক্তার আপনি নাকে কেন ড্রপ দিচ্ছেন? তো নাকের ট্রিটমেন্ট করলে কান ভালো হয়ে যাবে, এই জন্য কানে ড্রপ দেওয়া লাগে না। অনেকের সমস্যা মনে করে যে তার কানের সমস্যা, তাই আপনি আমাকে কানে ড্রপ দেন, আসলে কানে ড্রপ দেওয়া লাগবে না। এই জন্য কিছু কিছু সমস্যা আমরা বলি যে আপনাকে হাসপাতালে আসতে হবে, যে কানের কারণে কি কানে ড্রপ দিব, নাকি নাকের কারণে কানে ড্রপ দিব, এটা বুঝতে হবে।
তো নাকের যে সমস্যাগুলো ম্যাক্সিমামই নাকের ড্রপ বা অ্যান্টিহিস্টামিনে মোটামুটি ভালো হয়ে যায়। আর কানে যে সমস্যাগুলো নাকের কারণে যেগুলো হয়ে থাকে, যে কানে ব্যথা, তো কানে ব্যথার কারণ অনেকগুলো কারণে কানে ব্যথা হতে পারে। ডায়াবেটিক পেশেন্টদের এক কারণে ফাঙ্গাস ইনফেকশন হয়ে থাকে কমনলি। তো সেক্ষেত্রে আমরা অটোমাইকোসিস বলে থাকি, কানের মধ্যে কান ব্যথা করে, কানের মধ্যে কালো বা সাদা রঙের ছত্রাক ইনফেকশন থাকে, কানের মধ্যে যে সাদা রঙের ডিসচার্জ থাকে অনেক সময়। তো সেই ক্ষেত্রে বলে যে সেক্ষেত্রে আমরা কানে একটা ড্রপ দিয়ে থাকি, অবশ্যই সেটা হাসপাতালে যেয়ে সাকশন ক্লিয়ারেন্স করতে হয় একটা মেশিনের মাধ্যমে, সেটাকে বের করে নিয়ে আসি। সেটা বের না করলে কোনো কানে ব্যথা কমবে না। কাজে সেই ক্ষেত্রে অনেকে বলে থাকে যে আপনি আমাকে বাসা থেকে ট্রিটমেন্ট দেন, বাসার ট্রিটমেন্ট দিলেও কিন্তু সেটা ভালো হবে না। তখন আমরা বলি হ্যাঁ আপনাকে হাসপাতালে আসতে হবে। তো কানে ড্রপ দেওয়া থেকে কিছু অ্যান্টিস্টামিন দিয়ে আমরা সেই কানে থেকে ময়লাটা বের করে নিয়ে আসি। আবার অনেক সময় কানে এএসএম বলে থাকি আমরা, ঠান্ডা লাগলে সেটা মানে নাকে থেকে বা গলা থেকে যে ঠান্ডা লেগে থাকে সেটা ইনস্টিটিউশন টিউব বন্ধ করে থেকে নাক কানগুলো একটা টিউবের মাধ্যমে কানেক্টেড থাকে, সেই টিউবটা বন্ধ হয়ে গেলে কানে ব্যথা করে, সেক্ষেত্রে আমার নাক নেজাল ডিকনজেস্টেড নাকের ড্রপ দিয়ে থাকি, ব্যথার জন্য এনার্জেসিক প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে থাকি, সাথে অ্যান্টিস্টামিন দিয়ে থাকি, আর খুব বেশি ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। তো এএসএম এর কারণে কানে ব্যথা হতে পারে, আবার ফাঙ্গাল ইনফেকশনের কারণে কানে ব্যথা হতে পারে। এখন বুঝতে হবে যে কানে ব্যথাটা কি নাকের কারণে হচ্ছে, গলার কারণে হচ্ছে, নাকি কানে কোনো কারণে হচ্ছে। এই জন্য ট্রিটমেন্টটা কিন্তু মাঝে মাঝে আমাদেরকে আমরা বলি যে এটা বাসায় বসে করা যাবে না, আমাদের হাসপাতাল আসতে হবে। বাচ্চারা কানের মধ্যে ফয়েন বডি কমনলি, এখন আমি অনেক পেশেন্ট পাচ্ছি যে এই কোয়ারেন্টাইন টাইমের মধ্যে যে বাচ্চাদের কানের ভিতরে কটন বাডস অথবা খেলনা কোনো পার্টস ঢুকে থাকে, সেক্ষেত্রে কানের ভিতরে আপনারা হ্যান্ডেলিং করবেন না, নিয়ারেস্ট ইএনটি স্পেশালিস্টের কাছে যাবেন, তারা যন্ত্রের মাধ্যমে বের করে নিয়ে আসবে, কারণ কানের পর্দাটা খুব পাতলা থাকে এবং খুব ছোট মানে কাছাকাছি থাকে, তো একটু খোঁচা লাগবে কিন্তু সেটা ট্রমা হয়ে যেতে পারে। আর একবার কানের পর্দা ক্ষত হয়ে গেলে সেটা সারতে অনেক সময় লাগে, এমন হতে পারে যে সেটা ট্রমা হয়ে মানে সেই পয়েন্ট বডিটা কানে মধ্যকর্ণে চলে গেছে, সেক্ষেত্রে তার অনেক ক্ষতি হয়ে যাবে, পার্মানেন্ট লস হয়ে যেতে পারে তার। তো এখন মানে ট্রিটমেন্ট হবে তার সিমটমস অনুযায়ী, যে তার এই ট্রিটমেন্টটা আর নাক কানের মধ্যে আরো ইম্প্যাক্টেড ওয়ার্কস, কানের মধ্যে অনেকে ময়লা জমে থাকে, সেক্ষেত্রে আমরা কানের মধ্যে কিছু ড্রপ দিয়ে থাকি, সোডিবাইকার্ব নামে পাওয়া যায়, সেটাও 8-10 দিন ইউজ করার পরে আধা ঘন্টা আমরা বলি 20-30 মিনিট শুয়ে থাকতে হবে, দিনে 3 থেকে 4 বার দেওয়ার পরে আমরা বলি যে এটাও কান থেকে কিন্তু মেশিনের মাধ্যমে ওয়াশ করে নিতে হবে। কাজে কিছু কিছু ট্রিটমেন্ট কিন্তু বাসায় বসে করলে হবে না। এবার আসি গলার মধ্যে, গলার অনেক ট্রিটমেন্টই আমরা যেটা বলি কমনলি ট্রিটমেন্ট হচ্ছে গলার টনসিলাইটিস, হ্যাঁ গলার মধ্যে টনসিল ইনফেকশন হয়ে থাকে, খাদ্যনালীতে ফ্যারিঞ্জাইটিস বলে থাকি আমরা। তো নাকের হাড় বাঁকা থাকলে কিন্তু কমনলি তাদের মানে ডিএনএস এর কমপ্লিকেশন হিসেবে ফ্যারিঞ্জাইটিস টনসিলাইটিস হতে পারে। আর অনেকে ছোটকাল থেকে টনসিলাইটিস থাকে, সাথে বাচ্চাদের থাকে, বাচ্চাদের কানে বাচ্চারা মানে বেশিরভাগই বাবা মারা বলে যে আমার বাচ্চাটা হাঁ করে ঘুমায়, মুখ দিয়ে লালা পড়ে, বা বিছানায় প্রস্রাব করে, বা টিভির সাউন্ডটা বাড়ায় দেখে। বাচ্চাদের কিছু সিমটমস আমি আগে আবার রিপিট করতেছি, বাচ্চাদের বাবা মা বলে সে মুখে ঘুমের সময় হা করে ঘুমায়, মুখ দিয়ে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, মুখ দিয়ে লালা পড়ে, বালিশ ভিজে যায়, অথবা তাকে রেসপন্স কম করে 2-3 বার মানে ডাকলে শুনে না, দেখা গেছে ডাক দেওয়ার পর রেসপন্স করতেছে, বা স্কুল গোয়িং চিলড্রেনদের ক্ষেত্রে বলে থাকে যে টিচাররা বলে থাকে যে আপনি বাচ্চা রেসপন্স করছে না, কথা 2-3 বার ডাক দেওয়া লাগে, বা আগে খুব ভালো ছিল এখন সে ঠিক মতো অমনোযোগী হয়ে যাচ্ছে, সেটা সমস্যা কিন্তু তার অ্যাডিনোইডস, অর্থাৎ গলার টনসিল এবং নাকের পেছনে এক ধরনের টনসিল থাকে। সবাই ভাবে টনসিল বলতেই গলার মধ্যে থাকে, হ্যাঁ টনসিল কিন্তু গলার মধ্যে ছাড়াও নাকের পেছনে থাকে, এবং কানের মধ্যে টনসিল আছে, হ্যাঁ। তো এই টনসিল গুলো যখন বড় হয়ে যায় তাই আমরা তখন বলে অ্যাডিনোইডস, নেজোফেরিঞ্জিয়াল টনসিল নাকের পেছন দিকে থাকে, তখন বাচ্চা হাঁক করে ঘুমায়। তো এই অ্যাডিনোইডস যখন বড় হয়, অ্যাডিনোইডস এর গ্রেডিং আছে স্টেজ 1, 2, 3। স্টেজ 1 ম্যাক্সিমামই মেডিসিন ভালো হয়ে যায়, হ্যাঁ মোটামুটি 100%ই মোটামুটি মেডিসিন ভালো হয়ে যায়। আর স্টেজ 2 50-60%, হ্যাঁ ম্যাক্সিমামই মেডিসিনে ভালো হয়, সামটাইমস এটাকে সার্জারি করা লাগে, বাট স্টেজ 3 যখন হয়ে যাবে তখন কিন্তু কোনো মেডিসিনে ভালো হবে না, তখন তাকে সার্জারি যেতে হবে। তো অ্যাডিনোস যখন হয়ে যাবে সেক্ষেত্রে আমরা আগে একটা এক্সরে করি, আমরা এক্সরে করে দেখি যে তার অ্যাডিনোসের স্টেজিংটা কি কোথায়। যদি মেডিসিনে 80%, 70-80% ক্ষেত্রে সেটা মেডিসিনে ট্রিটমেন্ট করা সম্ভব হয়ে যায়। তো আমরা ম্যাক্সিমাম কেউ সাধারণত সার্জারি দিতে চায় না, আমরাও চাবো না বাচ্চাকে কোনো ভাবে সার্জারি করতে, বাট যখন তার পার্মানেন্ট ড্যামেজ হতে থাকবে, তার আমরা বলি যে ক্রাউডেড টিথ, দাঁতগুলো চোখা হয়ে যায়, হা করে থাকে, বাচ্চা সময় হা করে থাকে, মুখ দিয়ে লালা পড়তে থাকে, তার গ্রোথ রিটার্ডেশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার দেরি করা যাবে না, সেক্ষেত্রে আমরা অপারেশনে আমরা সাজেস্ট করে থাকি। এটা খুবই নর্মাল একটা সার্জারি, খুব ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদিন থাকা লাগে পেশেন্টকে। আর তারপরে টনসিলাইটিস, হ্যাঁ টনসিলের মধ্যে এরকম স্টেজিং থাকে, স্টেজ 1, 2, 3, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টেজ 1 আর 2 মেডিসিনের ট্রিটমেন্ট করা সম্ভব, বাট স্টেজ 3 যখন হয়ে যায় তখন কিন্তু তাকে সার্জারি করা লাগে।
পেই টনসিলের অ্যাবসেস, অর্থাৎ টনসিল যখন ইনফেকশন হয়ে যায় তখন অনেক সময় পেশেন্ট বলে যে আমি হা করতে পারতেছি না, অনেক গলায় ব্যথা থাকে, ঠিক আছে, সেই ব্যথা আবার কানে চলে যায়। তো কানের ব্যথা দেখেন, গলায় সমস্যা বাট মানে কানে ব্যথা, পেশেন্ট বলছে আমি খেতে গেলে কানে ব্যথা করে, তার সমস্যা কিন্তু গলায়। সেক্ষেত্রে এখন তো ভালো বাজারে মোটামুটি অ্যান্টিবায়োটিক ভালো পাওয়া যায়, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, এবং আমরা কিছু স্টেরয়েডস জাতীয় ওষুধ দিয়ে থাকি, ব্যথার জন্য ইনজেক্টেবল দিলেই সেটা ভালো হয়ে যায়। কিন্তু যখন এটা অ্যাবসেস ফর্মেশন হয়ে যায় তখন তাকে ইনসিশন ড্রেন, অর্থাৎ লোকাল দিয়ে তাকে এটি কেটে পুষটা বের করে দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু বাসায় ট্রিটমেন্ট করলে হবে না। তো কিছু কিছু ট্রিটমেন্ট আমাদের হসপিটালে করতে হবে, কিছু কিছু ট্রিটমেন্ট বাসায় করা যায়। পেটন্সে তাছাড়া এখন করোনা করোনা নিয়ে আমি আসবো এখন, যে আমি এজ এ হোল আলোচনা করতেছি আজকে, যে এখন করোনার সময় আমাদের এখানে ই ডক্টরস এর মধ্যে অনেকে আমাকে মেসেজ করে থাকে, আমাকে ডাক্তার লিটনকে, যে এই সমস্যা হচ্ছে এই সমস্যা হচ্ছে, আমরা এখন কি করবো। অনেকে ম্যাক্সিমাম এই যে গলার মধ্যে কাটা মানে গলার মধ্যে ফরেন বডি কাটা কাটা বিঁধে গেছে। এখন গলার মধ্যে কাটা বিঁধে গেলে মেইন ট্রিটমেন্ট হচ্ছে এটা বের করতে হবে, আমাদের যন্ত্র দিয়ে কাটাতে বের করে নিয়ে আসি। এখন অনেক সময় ছোট কাটা থাকে, যে ছোট কাটা থাকে, ছোট কাটাটা এই যে ভাতের দলা দিয়ে অথবা লেবু দিয়ে খেলে চলে যায় অনেক সময়, বা গলে যায়, মুখের মধ্যে আমাদের লালা থাকে, লালার মধ্যে এসিড থাকে, ওটা একাকে গলে যায়। কিন্তু কাটা যদি বড় হয়ে থাকে এবং তখন সেটা ফোসার মধ্যে বা পিলারের মধ্যে যদি গেট থাকে, সেক্ষেত্রে গলার মধ্যে ইনফেকশন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু খোঁচাখুচি করা যাবে না, অবশ্যই নিয়ারেস্ট ডাক্তার কাছে যেতে হবে, হসপিটালে যেতে হবে, এবং ইএনটি কাছে ডাক্তার কাছে গেলে তারা যন্ত্রের মাধ্যমে এটা বের করে নিয়ে আসবে। আমাদের কিছু বন্ধু এর মধ্যে প্রশ্ন করেছে, জাহিদ রাব্বি বন্ধু কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের কিছু আচ্ছা আর কিছু কথা না বললেই না, হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের আমাদের কিন্তু এখন আমরা ডাক্তাররা সকালবেলা হাসপাতালে থাকে, তারপর রাউন্ড থাকে, অপারেশন থাকে, দুপুরবেলা বা বিকালে চেম্বার থাকে। তো আমরা সারাক্ষণই ম্যাক্সিমাম আমরা ট্রাই করতেছি সবাই যে ম্যাক্সিমাম টাইমটা যেন আমরা আপনাদেরকে টেলিপ্যাথির মাধ্যমে, অর্থাৎ ফোনে ফোনে চিকিৎসা দেওয়া ট্রাই করতেছি, যে একদমই যে যে প্রবলেম গুলা যে যে সমস্যাগুলা না হলেই না, যে সমস্যাগুলো হাসপাতালে আসতেই হবে, একমাত্র সেগুলোকে আমরা বলি আপনারা হাসপাতালে অ্যাটেন্ড করেন, অথবা বাকিগুলা কিন্তু আমরা বলি আপনারা বাসায় ট্রিটমেন্ট নেন, এবং আমরা বলি ফলো আপে আসেন। সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের সারাক্ষণ আমাদেরকে অনলাইনে থাকা লাগতেছে। তো ঘুমের থেকে ওঠার পর থেকে মোটামুটি আমাদেরকে একটা পর একটা ট্রিটমেন্ট দেওয়া লাগে, এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ম্যাক্সিমাম আমরা ট্রাই করি যতটুকু সম্ভব আপনাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। অনেক সময় দেরি হয়ে যায়, 2 দিন 3 দিন, অনেকে মন খারাপ করে বলেন যে 2 দিন হয়ে গেছে আমি রেসপন্স পাচ্ছি না। আসলে যেটা হয়, ম্যাক্সিমাম মেসেজ গুলো আমাদের স্প্যামে জমা হয়ে থাকে। সেক্ষেত্রে 80টা 90টা মেসেজ একটা পর একটা জমা হয়ে থাকে, যে নিচের যে মেসেজ গুলো রিপ্লাই দেওয়া দেরি হয়ে যায় আমাদের অনেক সময়। সেক্ষেত্রে আপনারা সেই গ্রুপে পোস্ট আবার রিপিট পোস্ট করে থাকবেন, হ্যাঁ। আর করোনা ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো, অনেকেই করোনা নিয়ে বলে থাকে যে করোনা ভ্যাকসিন নিয়ে অনেকে চিন্তিত, আর তার ওষুধ নিয়ে চিন্তিত, অনেকে টেনশনে করে থাকে যে করোনার ভ্যাকসিন, করোনার অনেকটা স্ট্রেন আছে। এখন করোনার ভ্যাকসিন আসলে যে কোনো ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী একটা ডিজিজ যখন আসে, সেই ডিজিজটাকে নিয়ে থিসিস করতে তার কি চিকিৎসা করা হবে, যে মেডিসিনগুলো দেওয়া হবে তার কোনো সাইড ইফেক্ট আছে কিনা, কতদিন দেওয়া লাগবে, সেই এই রোগটা আবার রিপিট হতে পারে কিনা, রিইনফেকশন হতে পারে কিনা, সেকেন্ড টাইম হতে পারে কিনা, থার্ড টাইম হতে পারে কিনা, সেকেন্ড টাইম আসলে আরো খারাপ ভাবে আসবে কিনা, সেটাকে ট্রিটমেন্ট কিভাবে করব, এই ট্রিটমেন্ট গুলাকে মোটামুটি রেডি করতে আহ, মোটামুটি এটাকে একটা প্রোটোকলে আসতে অনেক সময় লেগে যায়। এটাকে 2 বছর 3 বছর 4 বছর অ্যাকচুয়ালি না গেলে বোঝা যাবে না। তো এখন যদি ভ্যাকসিন আসে, ভ্যাকসিনটা আসলে কতটুকু কার্যকর হবে, আমরা আশাবাদী অবশ্যই কার্যকর হবে ইনশাল্লাহ। তো তারপর যে এক এক সময় এক একটা মেডিসিন আসতেছে, আমি নাম বলবো না, কারণ নাম বলে দেখা যাবে যে যে মেডিসিনের নাম বলা হয় যে এই মনে হচ্ছে এই ট্রিটমেন্টটা নিয়ে ট্রাই করা হচ্ছে, দেখা যাবে যে মানুষজন সবাই সেই ওষুধ কিনে নিয়ে বাসায় খাওয়া শুরু করে দেয়, যেটা কোন। হ্যালো, হ্যালো। সরি, নেটওয়ার্কের সমস্যা ছিল। আম, যেখানে ছিলাম, নেটওয়ার্কের সমস্যা, হ্যাঁ, সরি।
তো ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা বলবো যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ট্রায়াল করা হচ্ছে, অ্যান্টিভাইরাল ট্রায়াল করা হচ্ছে। যখনই বাজারে কোনো নাম আসবে, টিভিতে আমরা দেখতেছি, দেখা যাচ্ছে যে সেই ওষুধটা বুঝি না বুঝি কোনো সাইড ইফেক্ট আছে কিনা ওষুধটা কিনে নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে, যেটা কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমি যদি আগে একটা ওষুধ খেয়ে ফেলি, আমাদের তখন করোনা হয়নি, পরবর্তী যদি আমার করোনা হয় তখন আমি কি করবো? মেডিসিন কি আবার খাবো? তো এই জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত নয়। আর প্রত্যেকটা ওষুধেরই সাইড ইফেক্ট থাকতে পারে, ডোজ কিভাবে হবে, বডি ওয়েট অনুযায়ী ডোজ হতে পারে, মেল ফিমেল ডায়াবেটিক পেশেন্টের জন্য এক ধরনের হতে পারে, হাইপারটেনসিভদের জন্য এক ধরনের হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই মেডিসিন যখন নেওয়া উচিত, যখন নেওয়া হবে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ দিয়ে নেওয়া উচিত। আর এর মধ্যে আমাদের কিছু প্রশ্ন হচ্ছে আমার উম, আমার আমাদের একজন এখানে প্রশ্ন করেছেন, আমার জন্মের পর থেকেই নাকে আঘাত লাগলে সর্দি হয়, নাকে প্রচুর ব্যথা করে, নাক থেকে মুখের রাস্তায় প্রচুর ব্যথা হয়, আবার অজু করার সময় নাকে পানি গেলে সর্দি শুরু হয়ে যায়, সাথে সাথে প্রচুর গলা ব্যথা করে। আমার এই সমস্যাটা কি ভালো হবে? হ্যাঁ, এটা হচ্ছে অ্যালার্জিক, আমরা বলছি কি অ্যালার্জিক রাইনাইটিস। হ্যাঁ, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক ফ্যারিনজাইটিস, এটা ম্যাক্সিমামই এটা হচ্ছে জেনেটিক ডিজিজ। পরিবারে দেখা গেছে যে তার বাবা বা মার বা ভাই বোনের অন্য কারো জিনিস হয়ে থাকে। এটা খুবই কমন একটা ডিজিজ আমাদের দেশে। আমরা ভাবি অ্যালার্জি মানে কচু খাওয়া যাবে না, অ্যালার্জি মানে ইলিশ মাছ অথবা আম, চিংড়ি মাছ খাওয়া যাবে না, অ্যালার্জি মানে না, তা কিন্তু ঠিক না। সবার জন্য অ্যালার্জিটা এক ধরনের হবে না। কারো ইলিশ মাছে অ্যালার্জি হতে পারে, কারো বেগুনে হতে পারে, কারো কোনো খাবার অ্যালার্জি নেই, কারো ডাস্ট অ্যালার্জি হতে পারে, কারো রোদে গেলে অ্যালার্জি হতে পারে, কারো কসমেটিক্স অ্যালার্জি হতে পারে, কেউ কেউ কাজল দিচ্ছে তার অ্যালার্জি হতে পারে। তো এক একজনের এক এক ধরনের অ্যালার্জি হতে পারে। তো আইডেন্টিফাই করতে হবে, অ্যালার্জি প্যানেল টেস্ট করা হয় যে তার কোথায় অ্যালার্জি হচ্ছে, সেই জিনিসটাকে তাকে অ্যাভয়েড করতে হবে। আর অ্যালার্জি হয়ে থাকলে আমরা অ্যালার্জির জন্য কিছু টেস্ট করে থাকি। হ্যাঁ, আইজিই, মনোগ্লোবিন ই, সিবিসি করে থাকি, আর অ্যালার্জি প্যানেল টেস্ট করে থাকি। সেক্ষেত্রে আমরা অ্যালার্জির মাত্রা দেখে কিছু অ্যান্টিহিস্টামিন বা মাস্ট সেল ইনহিবিটর দিয়ে থাকি, যেহেতু ট্রিটমেন্ট হিসেবে আমরা যদি অ্যালার্জি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। হ্যাঁ, তো অ্যালার্জির জন্য কিছু অ্যান্টিহিস্টামিন আর নাকের স্প্রে দিয়ে দিয়ে থাকি। আপনি অবশ্যই নিয়ারেস্ট ইএটি ডক্টর সাথে দেখা করবেন, টেস্টগুলো করে রিপোর্ট যদি দেখা হয়, অথবা আপনি আমাকে এসএমএস করবেন, রিপোর্টটা দেখে আপনি ট্রিটমেন্ট করা হবে। অ্যালার্জিটা কন্ট্রোল করতে হয়। ডায়াবেটিক যেমন একটা রোগ, এটাকে কখনই ভালো হয় না, এটাকে ট্রিটমেন্ট করে কন্ট্রোলে রাখতে হয়। কাজে অ্যালার্জি ডায়াবেটিস নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এটা হয়তো বা 5-7 বছর পরে কমে আসবে বা একবারে বন্ধ হয়ে যাবে, বা সারা জীবন থাকতে পারে, কমে আসতে পারে। এটা এটা আমাদের কন্ট্রোল করতে হবে। যেসব খাবারে আপনার অ্যালার্জি হয়, দেখা যাচ্ছে ঘুমের থেকে উঠার পর অনেকে আছে 8-10 বার হাঁচি দেয়, বা একটু ওয়েদার চেঞ্জ হয়ে গেলে বা একটু ঘেমে গেলে বা বৃষ্টির পানি লাগলে তাদের অ্যালার্জি অ্যালার্জি মানে অ্যাটাকটা বেশি হয়। সেক্ষেত্রে সেই অ্যাটাক গুলো কিসে কিসে আমাকে এই অ্যাটাক গুলো বেশি হয়ে থাকে, সেই অ্যাটাক গুলা থেকে আমাকে বিরত থাকতে হবে। হ্যাঁ, আর মন্টিলুকাস যে আমরা এনকাস্ট, লুমোনা, অডমোন এই জাতীয়, প্রোভিয়ার এই জাতীয় ওষুধ আমরা রাতে দিয়ে থাকি, এবং এভা বা এভা স্প্রে অথবা ফ্লুটিকা, ফ্লুনা বা এই ধরনের স্প্রে আমরা ইউজ করতে পারি রাতের বেলা। আপনি আপাতত মন্টিলুকাস এবং নাকি স্প্রে ইউজ করে দেখেন, যদি না কমে সেক্ষেত্রে অ্যালার্জি টেস্ট গুলো করে আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, অনেকে বলতে গেলে আমাদের একজন বলছে আমাদের গলায় আজ 2 দিন ধরে হালকা হালকা ব্যথা। গলায় ব্যথা অর্থাৎ সোর থ্রোট বলতে গেলে ফ্যারিনজাইটিস হতে পারে, টনসিলাইটিস হতে পারে। গলায় ব্যথার জন্য কমনলি আমার বলতে কি গরম পানি গড়গড়া করবেন, সাথে যদি লবণ দিয়ে থাকেন তাহলে আরো ভালো। হালকা লবণ দিয়ে মিনিমাম 3 বেলা 3 বার, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, এবং যতবার খাবার খেয়ে থাকবেন, যদি মানে যদি 3-4 বার খাবার খেয়ে থাকেন, সাথে আরো 3-4 বার যোগ করে দিবেন। গরম পানি গড়গড়া করবেন, গরম পানি গড়গড়া করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই গলা ব্যথা কমে যায়। সেক্ষেত্রে যদি আরো না কমে, আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ফেক্সোফেনাডিন অথবা মন্টিলুকাস অথবা রুপাডিডিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। এটা দিনে একবার খেয়ে দেখবেন, এবং সাথে খুব বেশি কম ব্যথা হলে নাপা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলেই কমে যাবে। 3 বেলা ভরা পেটে খেয়ে থাকবেন, সাথে অবশ্যই স্টিউব্রোকার গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে দেখবেন। না কমলে পরে আমরা অ্যান্টিবায়োটিক, কখনই আগেই অ্যান্টিবায়োটিক টেস্ট শুরু করবেন না। আমার আরো একজন প্রশ্ন করেছেন, নাম মুসাম্মেদ সাফি, আর নাম, বয়স 30। আমার গত 10 জুন সকাল থেকে হঠাৎ নাক দিয়ে পানি পড়ছে, তারপর ট্যাবলেট ফেক্সো 120 খাই 7 দিন, তাতে কোনো কিছু হয় নাই। তারপর আবার বিল্টিন খাওয়া 7 দিন, তাতে কিছু হয়নি। হঠাৎ করে 19 জুন আমার স্ত্রীর নাকের স্বাদ গন্ধ হারিয়ে যায়। কোভিড-19 ভেবে আলাদা হয়ে কোভিড-19 টেলিমেডিসিন সেবা নেয় আমার বন্ধু একজন ডাক্তার, তার কাছ থেকে এবং আমার অফিসের ডাক্তারের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা 22 জুন স্বাদ গন্ধ ফিরে পাই, এবং আর চিকিৎসা সহ বাসার টোটকা রেগুলার করি, বাসার জীবাণু মুক্ত করার জন্য ব্লিচিং পাউডার দেই।
আচ্ছা হ্যাঁ, কোভিড টেস্টের কথা বলি। আমরা কোভিড টেস্টে নিয়ে অনেকে প্যানিক হয়ে থাকে যে কোভিড টেস্টে নেগেটিভ। অনেকেই বলে যে আমার টেস্টের রিপোর্ট কিন্তু নেগেটিভ, কিন্তু আমাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে করোনার মতো করে। তো কেন? আসলে 25 to 30% ক্ষেত্রে কিন্তু ফলস পজিটিভ ফলস নেগেটিভ হয়ে থাকে, আমরা বলে থাকি। অর্থাৎ আপনার ক্ষেত্রে কোভিড এর জীবাণু আপনার বডির মধ্যে আছে, বাট টেস্টের রিপোর্টটা ভুল আসছে। ভুল বলা ঠিক হবে না, যেখান থেকে টেস্টের স্যাম্পল না হয়েছে সেখানে পজিটিভ আসে নাই। বাট ট্রিটমেন্ট প্রোটোকল কিন্তু মোটামুটি এক্ষেত্রে অ্যালার্জি, ঠান্ডা, সর্দি, কাশি, কোভিড এর ট্রিটমেন্টটা মোটামুটি কাছে। যদি সিভিয়ার শ্বাসকষ্ট না হয়, শ্বাসকষ্ট হলে আমরা অক্সিজেন দিয়ে থাকি অথবা আইসিইউ বা ইজি সাপোর্ট নেওয়া থাকে। বাট শ্বাসকষ্ট না হলে কিন্তু নর্মাল যে ট্রিটমেন্টটা আমরা কোভিড এর ট্রিটমেন্টটা দিয়ে থাকি। আপনি সেক্ষেত্রে ফেক্সোফেনাডিন, মন্টিলুকাস খেয়ে আসলে ঠান্ডার জন্য ফেক্সোফেনাডিন, মন্টিলুকাস খেলে মোটামুটি, এবং বিলটিন যেটা বিরাস্টিন দেওয়া হচ্ছে, এটা খুব ভালো একটা ওষুধ। সেটা 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ খেলে মোটামুটি ঠান্ডা সর্দি চলে যাওয়ার কথা। সেক্ষেত্রে না কমলে আমরা অ্যান্টিবায়োটিক সেফরোক্সিম অথবা সাথে ক্যারবনিক অ্যাসিড অথবা সিফিক্সিম ওষুধ দিয়ে থাকি, অথবা অনেকে আছে অ্যাজিথ্রোমাইসিন প্র্যাকটিস করে থাকে। তো এটা অ্যাকর্ডিং টু সিমটমস তার ট্রিটমেন্টটা হবে। নো সিমটমস নো ট্রিটমেন্ট, মাইল্ড সিমটমস মাইল্ড ট্রিটমেন্ট হবে। এবং সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিব কিনা এটা সিমটমস উপর ট্রিটমেন্ট, মানে অ্যাকর্ডিং টু সিমটমস ট্রিটমেন্টটা হবে। নাকে গন্ধ যদি চলে যায়, টেম্পোরারি হাইপোসমিয়া বা অ্যানোসমিয়া যেটাকে বলছি কি আমরা, এখন কোভিড এর মধ্যে সবচেয়ে কমনেস্ট আসছে নাকের মধ্যে কম গন্ধ পাওয়া। তো নাকে যে গন্ধ পাওয়াটা ফিরে একাই ফিরে আসবে, আমি বারবার বলতেছি, এটা অনেকে টেনশনের হয়ে যায়। 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় লাগবে, অনেক ক্ষেত্রে মাস খানেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা নাকে অ্যান্টাজল বা অ্যানাজল ড্রপ দিয়ে থাকি, আর সাথে নর্সল ড্রপ দিতে পারি অনেকে, বা নাক স্প্রে দিতে পারি নাক বন্ধ থাকার জন্য। বাট এটা একাই ঠিক হয়ে আসবে ইনশাল্লাহ। আর ঢাকা মেডিকেলে অনেক ট্রায়াল চলতেছে, যেটা আপনার ভায়োডিন বা অ্যায়োডিন 1%, যেটা আমরা মাউথ ওয়াশ করে থাকি, সেটা সমপরিমাণ পানির সাথে মিশিয়ে 2-3 ফোঁটা করে নাকে 2 ছিদ্রে দিয়ে 3 বার দিলে এটা অনেকে ট্রাই করে দেখতেছে যে এটা ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। আর অ্যান্টিহিস্টামিন তো অবশ্যই সাথে খেতে হবে। আর মুখের টেস্ট যখন চলে যায়, এটাও মুখের টেস্টে যখন নাকে যখন গন্ধ পাবে না তখন মুখের টেস্ট চলে যাওয়ার কথা। সেক্ষেত্রে যেটা বললাম, নাকে 1 মাসের মতো সময় লাগবে, 2 সপ্তাহ 3 সপ্তাহ অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 মাস পরে এটা একাই ঠিক হয়ে যাওয়ার কথা। এটা স্যার সত্যি অসাধারণ মানুষ, ধন্যবাদ। আহ, তো এখন আমি যেটা বারে বলতেছি যে আমাদেরকে এখন বুঝতে হবে যে কোন কোন ট্রিটমেন্টটা আমরা বাসায় নিব আর কোন কোন ট্রিটমেন্টটা আমরা হাসপাতালে আসতে হবে। আমাদের শ্বাসকষ্ট, আমাদের প্রেশার বেড়ে গেছে, ডায়াবেটিক বেড়ে গেছে বা ডায়াবেটিস কমে গেছে, সেক্ষেত্রে যদি আমরা মেসেঞ্জারে বলি বা মেসেজে পাঠাই যে পেশেন্টের শরীর খারাপ, এটা অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার হয়ে যাবে। যখন মনে হবে ইমার্জেন্সি, অবশ্যই আগে হাসপাতালে। ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি, ইমার্জেন্সি হলে অবশ্যই নিয়ারেস্ট যে হসপিটাল সেখানে যেতে হবে। সেখানে মেসেজে কি ট্রিটমেন্ট আসলো, কার জন্য, ডাক্তার জন্য ওয়েট করা যাবে না। আর একজন প্রশ্ন করেছে, আম- আমি করোনা পজিটিভ, 8 দিন হলো, আজ সকাল হতে গলা ব্যথা, করণীয় কি? আম, গলা ব্যথা, আমি আপনি কোনো মেডিসিন কি খেয়েছেন এর মধ্যে? কমনলি যেটা আমরা ফেক্সোফেনাডিন বলতে কি, ফেক্সো বা ফেনাডিন বা ফেক্সো ফাস্ট বা ফাস্টেল জাতীয় ওষুধ 120 মিলিগ্রাম, সকালে একবার রাতে একবার, 2 সপ্তাহ। আমি আবার বলছি, সকালে একবার রাতে একবার, 2 সপ্তাহ। সাথে মন্টেলুকাস্ট, এনকাস্ট বা লুমোনা অডমন জাতীয় ওষুধ রাতে একবার খাবেন, 2 সপ্তাহ। আর কম যদি ব্যথা হয়ে থাকে, আমরা প্যারাসিটামল না পাওয়া যেতে ওষুধগুলো থেকে 3 বেলা ভরা পেটে খাবেন। অবশ্যই আগে খালি পেটে গ্যাস্ট্রিক ওষুধ অর্থাৎ এস্টু ব্লকার, সেকলো বা সার্জেল, ম্যাক্স প্রো, লোসেকটিল যাতে খেয়ে নেবেন খালি পেটে। আর ব্যথা যদি বেশি হয়ে থাকে, ভলটালিন ডিট আমরা বলে থাকি। আর গরম পানি লবণ দিয়ে অবশ্যই গড়গড়া করতে হবে। সেক্ষেত্রে যদি বায়োডিন বা অ্যারোডিন মাউথ ওয়াশ থাকে 1%, সমপরিমাণ পানির সাথে মিশিয়ে আপনি সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, 3 বেলা গড়গড়া করবেন 10 থেকে 15 মিনিট। এতে ইনশাল্লাহ কমে যাবে। পরবর্তী প্রশ্ন, আমার নাকের ভেতরে জ্বালা করে, আর কানে ব্যথা, সাথে আছে মাথায়ও ব্যথা। আমি হেডফোন বেশি ব্যবহার করি, কি করতে পারি? এখন মাথার ব্যথাটা অনেক খারাপ লাগে। আহ মাথা ব্যথা, হেডেকে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। হ্যাঁ, এখন আমরা কোভিড এর সময় আমাদের প্রচুর পরিমাণে ফোন ইউজ করা হচ্ছে। ম্যাক্সিমাম যদি লাউড স্পিকারে কথা বলা যায় সেক্ষেত্রে অনেক ভালো। হেডফোনে টানা বেশিক্ষণ কথা বলবেন না, 15-20 মিনিট কথা বলার পরে অবশ্যই এটা আপনাকে ব্রেক দেওয়া লাগবে। যদি আমাদের আপনাদের সাডেন সেন্সরি হিয়ারিং লস আমার বলতে থেকে যদি অনেক বেশি সাউন্ড শর্ট টাইমে কানে ভিতরে চলে যায়, সেক্ষেত্রে নার্ভের উপরে অসিকলস উপর চাপ পড়ে, সেক্ষেত্রে সাডেন সেন্সরি হিয়ারিং লস এবং তার কানে
পার্মানেন্ট এটা ড্যামেজ হয়ে যাবে। এই জন্য আমরা বলতে কি যে আপনি একটা লিমিটেড সময় 10-15 মিনিট কথা বলবেন, তারপর একটু গ্যাপ দেওয়া লাগবে। এবং আবার সবচেয়ে ভালো হয় এই মুহূর্তে যদি আপনি লাউড স্পিকার ফোনে কথা বলে থাকেন, সেটাই ভালো হবে। আর মাথা ব্যথা অনেকগুলো কারণ থাকতে পারে। ডিএনএস অর্থাৎ নাকে হাড় ব্যথার কারণে হতে পারে, সাইনোসাইটিস এর কারণে মাথা ব্যথা হতে পারে। যদি ডিএনএস এর কারণে মাথা ব্যথা হয়ে থাকে, অবশ্যই ডিএনএস কারেকশন করতে হবে, অর্থাৎ নাকের অপারেশন করতে হবে। আর যদি সাইনোসাইটিস এর কারণে মাথা ব্যথা হয়ে থাকে, তাহলে সেটা সাইনোসাইটিস ট্রিটমেন্ট করতে হবে। আবার মাইগ্রেনাস হেডেক হয়ে থাকে, যাদের মাইগ্রেনাস হেডেক থাকে তাদেরকে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, হ্যাঁ, সেক্ষেত্রে মাইগ্রেনের ট্রিটমেন্ট নিতে হবে। তো আপনার মাথা ব্যথাটা কি ডিএনএস এর কারণে নাকি সাইনোসাইটিস এর কারণে নাকি মাইগ্রেনাস হেডেক কারণে, সেটাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। আরেকজন প্রশ্ন করেছেন, গলায় প্রায় সময় কফ জমে থাকে, ঢোক গিলতে সমস্যা হয়, পরামর্শ চাচ্ছি। আমি আগে বলছি, গলার সমস্যা কিন্তু মানে গলার সমস্যা না, সেটা নাকের সমস্যার কারণেও গলার সমস্যা হতে পারে। এই জন্য আমাকে বুঝতে হবে যে গলার সমস্যাটা কি আসলে গলার কারণে নাকি নাকের কারণে। যদি নাকে হাড় বাঁকা থাকে, নাকে পলিপাস হয়ে থাকে, বা নাকে এইচআইটি যেটা বলছে হাইপারট্রফিক ইনফ্লোটার্বিন হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের ফরেনজাইটিস হয়ে থাকে, টনসিলাইটিস হয়ে থাকে, তাদের ল্যারিনজাইটিস হয়ে থাকে। অর্থাৎ নাকে ট্রিটমেন্ট করতে হবে, আমাদের দেখতে হবে আগের নাকটা ঠিক আছে কিনা। যদি নাকে ট্রিটমেন্ট করা হয়, গলা একাকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যায়। নাকে ট্রিটমেন্ট না করলে, গলায় ব্যথা ট্রিটমেন্ট করলে গলা ভালো হবে না। এক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে যে আপনার নাকে কোনো সমস্যা আছে কিনা। এক্সরে, আমরা বলতে গেলে নাকে একটা এক্সরে করা লাগবে, এক্সরে, পিএনএস, ওএম ভিউ, অক্সিপিটাল মেন্টাল ভিউ করে আমরা দেখবো যে নাকে হাড় বাঁকা আছে কিনা, বা নাকে কোনো প্যাথোলজি আছে কিনা। যদি নাকে কোনো প্যাথোলজি থেকে থাকে, সেক্ষেত্রে নাকে ট্রিটমেন্ট করলে গলা ঠিক হয়ে যাবে। আর গলায় যদি কফ জমে থাকে, আপনি বলতেছেন, সেক্ষেত্রে আমরা যে বললাম ফেক্সোমেনাডিন বা মন্টলেক্সের ওষুধ খেয়ে থাকেন, সাথে ডোকোপা বা ফ্লিনডফ ওষুধ, হ্যাঁ, ডক্সিফাইলিন আপনি 200 মিলিগ্রাম সকালে একবার, রাতে একবার 2 সপ্তাহ খেয়ে দেখেন, ইনশাল্লাহ কমে যাবে। গলা থুতনির নিচে কিছুদিন পর পর বিচির মতো ফুলে যায়, এটা কি টনসিলের কারণে নাকি? ভালো কথা, হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন। তো আমাদের ম্যাক্সিমাম সময় বাচ্চার বাবা মারা বা এসে বলে যে আমার এখানে টন্স টন্স হয়েছে, টন্স। টন্স মানে এখানে দুটা বিচি, এখানে দুটা গ্ল্যান্ড ফুলে যায়, হ্যাঁ। তো আমি খুব একটা প্রশ্ন ভালো করে বলতেছি। আমাদের গলার মধ্যে 600 থেকে 800, হ্যাঁ, নেক নোট গলার মধ্যে গোটা থাকে 600 থেকে 800। তো গলার যে কোনো ইনফেকশনে, নাকে, কানে, গলার, মুখে, চুলে, মাথায়, যে কোনো ইনফেকশনে গলার গ্ল্যান্ড গুলো ফুলে যায়। এই গ্ল্যান্ড গুলা ফুলাকে আমরা বুঝতে পারি যে আমাদের আশেপাশে মধ্যে ইনফেকশন আছে, হ্যাঁ। তো এই গ্ল্যান্ড গুলা কি কারণে ফুলছে? কানের কারণে, নাকি দাঁতের কারণে, নাকি মাড়ির কারণে, নাকি জিহ্বার কারণে? টাঙে যদি ইনফেকশন হয়ে থাকে, বা টাঙে কোনো ইনফ্লামেশন হয়ে থাকে, ইভেন টাং ক্যান্সার যদি হয়ে থাকে, বা গলা যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, বা যদি কোনো কানে কোনো প্রবলেম হয়ে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু গলায় গ্ল্যান্ডে ফুলে থাকে। ক্রনিক ইনফেকশন, অনেক সময় ওষুধ বলে যে আমি অনেকদিন ওষুধ খেয়েছি, এই গলায় টন্স চলে গেছিল, আবার টন্সটা এসেছে। আসলে টন্স কিন্তু এটা না, টন্স থাকে মুখের ভিতরে, হ্যাঁ। টন্সিল ইনফেকশন হলে এই গলার দুটো গ্ল্যান্ড ফুলে যায়। অনেকে বলে যে আমি টন্সে অপারেশন করছি, কিন্তু ডাক্তার সাহেব এটা তো ঠিক হলো না। অর্থাৎ এটাকে বলা হয় যুগ্ম ডায়াগনস্টিক লিম্ফ নোড এখানে থাকে, হ্যাঁ। আবার অনেকে থাকে সাবমেন্ডিবুলার লিম্ফেডিনোপ্যাথি হয়ে থাকে। এটা ক্রনিক ইনফেকশন হলে এই গ্ল্যান্ড গুলো ফুলে থাকে, সেক্ষেত্রে অপারেশন করার পরেও অনেক সময় সেই গ্ল্যান্ড গুলো থেকে থাকে, অথবা টনসিল ভালো হয়ে গেছে বাট এই গ্ল্যান্ড গুলো ফুলে থাকে। তো অর্থাৎ এই গ্ল্যান্ডটা কি টনসিলের কারণে ফুলছে নাকি অন্য কোনো ডিজিজের কারণে ফুলছে, এটা বুঝতে হবে আগে, হ্যাঁ। লিম্ফেডিনোপ্যাথি যেটা আমরা বলতে কি, অ্যাকিউট বা ক্রনিক ইনফেকশন কারণে এটা ফুলে থাকে। তো এখন সেটা মানে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করার পর বোঝা যাবে যে এই লিম্ফ নোডটাকে, অনেক সময় তার টিউবারকুলোসিস হয়ে থাকে, টিবি কারণে গ্ল্যান্ড গুলো হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এফএনসি করে থাকি, বা চেস্ট এক্সরে, বুক এক্সরে করে থাকি। তো এখন গলার ট্রিটমেন্টে এই যে গ্ল্যান্ডের ট্রিটমেন্টটা করতে গেলে আসলে বুকে এক্সরে করতে হবে, বা নাকে কানে গলা চেক করে পরেই ট্রিটমেন্টটা করা যাবে। আরেকজন প্রশ্ন করছে, হাই হাই, আই এম হ্যাভিং নোজ অ্যালার্জিস, উড ইউ প্লিজ কনসাল্ট মি। হ্যাঁ, অবশ্যই। নাকে যদি অ্যালার্জি হয়ে থাকে, আমি আগে বলছি অ্যালার্জিটা মেইনলি ফ্যামিলিয়াল জেনেটিক ডিজিজ, এটাকে কন্ট্রোল করা যাবে। এটা অনেক সময় কিউরেবল হয়ে থাকে না, বাট কন্ট্রোল করে থাকি আমরা। তো কিছু আমরা লং টার্ম অ্যান্টিহিস্টামিন এবং স্টেরয়েড স্প্রে দিয়ে থাকি নাকের মধ্যে, অনেক সময় এতে কাজ করে, অনেক সময় আমাদের অ্যাকর্ডিং টু অ্যালার্জি প্যানেল টেস্ট বা ইমিউনোগ্লোবিন দেখে আমরা ভ্যাকসিনেশন দিয়ে থাকি। ভ্যাকসিনটা দিলে অনেক সময় 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, অনেক সময় লাইফ লং এটাকে প্রোটেকশন দিয়ে থাকে। তো আপনি অ্যাকর্ডিং টু মানে সিমটমস অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে, আপনি যোগাযোগ করবেন অবশ্যই। আমার কানের ভেতরে চুলকায়, আর চুলকালে
সাদা শক্ত শক্ত চামড়া বের হয়, 3-4 বছর ধরে সমস্যা হয়, করণীয় কি? হ্যাঁ, কানের ভিতরে অটাইটিস স্টার না, অনেকের থাকে কানের ভিতরে চুলকায়। হ্যাঁ, কানে কিন্তু আমরা সাধারণত বলি কানে আঙ্গুল দেওয়া যাবে না, কানে খোঁচাখুচি করা যাবে না, কানে কাঠি দেওয়া যাবে না, কানে কটন বার দেওয়া যাবে না, কানে কিছুই দেওয়া যাবে না। তো আমরা কানে যখন চুলকাবে আমরা পেভিটিন বা ইকোনেট প্লাস, আমি আবার নাম বলতেছি, বর্তমানে পেভিটিন বা ইকোনেট প্লাস একটা মলম পাওয়া যায়, কটন বার দিয়ে সেটা লাগাবেন, কান চুলকানো হবে এবং মলমটা লাগানো হবে। সেক্ষেত্রে কানে যদি বেশি চুলকানো হয়, কানের ভিতরে কিছু পশম থাকে, আমাদের নাকের ভিতরে কিছু পশম থাকে, কানের মধ্যে কিছু প্রোটেক্টিভ পশম থাকে, কান চুলকালে সে পশম গুলো ক্ষত হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, মারা যায়, সেক্ষেত্রে ড্রাই হয়ে যায়, কানে ইনফেকশন হয়। তো সে আমরা বলি যে কানে কটন বার দেওয়া যাবে। যদি কান চুলকায় অবশ্যই এই যে পেভিটিন বা পেভিসন নামে পাওয়া যায় বা ইকোনেট প্লাস নামে পাওয়া যায়, সেই মলমটা লাগাবেন। এবং কানে যদি কোনো ইনফেকশন থাকে অবশ্যই কানে ড্রপ দিয়ে থাকবো আমরা। আর যে কানে যে ইনফেক্টেড ওয়াক্স, কানে অনেকে বাংলায় খৈল বই থাকে, অনেক কানে ময়লা বই থাকে, যে থাকে, সেক্ষেত্রে সরি বাই কার্ভ দিয়ে কানে ময়লাগুলা নরম করে আমরা ওয়াশ করে থাকি। সেক্ষেত্রে আপনারা কানের মধ্যে কখনোই হাত দিবেন না। আমার মাঝে মাঝে মুখের ভেতরে উপরের তালুতে অনেক চুলকায়, প্রতিকার জানতে চাই। অনেক এ থেকে মাঝে আচ্ছা, মাঝে মাঝে দেখা যায়। হ্যাঁ, তো অ্যালার্জিক ফ্যারিনজাইটিস আমি যেটা বললাম, অ্যালার্জির কারণে অনেক আছে রাতে ঘুমের মধ্যে এরকম সাউন্ড করে থাকে, হ্যাঁ, বা নাক টেনে থাকে। তো পোস্ট নেজাল ড্রিপ থাকে অনেক সময়। তো অ্যালার্জির কারণে কিন্তু নাকে, কানে, গলায়, ইভেন চোখে অনেকে চোখ চুলকায়। হ্যাঁ, তো অ্যালার্জি যদি থাকে আগে অ্যালার্জি প্যানেল টেস্ট করে নিতে হবে, ইমিউনোগ্লোবিন ই দেখতে হবে, সিবিসি দেখতে হবে। কিছু টেস্ট করার পরে আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করব। অ্যান্টিহিস্টামিন, মন্টিলুকাস্ট, সাথে স্টেরয়েড স্প্রে, গরম পানি ভাপ, গরম পানি গড়গড়া করে ম্যাক্সিমামই এটা কন্ট্রোল করা সম্ভব। একজন প্রশ্ন করেছেন, আমার জ্বর ছিল এখন নাই, বাট কান গলা অনেক ব্যথা, অনেক উইক লাগে, একটু ব্রিদিং এ প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। জ্বর ছিল এখন নাই, তার গলায় ব্যথা, গলা যদি ব্যথা হয় সাধারণত আমরা কমনলি গরম পানি গড়গড়া লবণ দিয়ে, আর যদি বায়োডিন মাউথওয়াশ হয়ে থাকে 2 চামচ হাফ গ্লাস পানিতে মিশিয়ে গড়গড়া করবেন। কম ব্যথা হলে প্যারাসিটামল আমার অ্যাডভাইস করে থাকি 3 বেলা অথবা 6 ঘন্টা পর পর অথবা 8 ঘন্টা পর পর আপনি খেয়ে দেখবেন। আপনি 2টা প্যারাসিটামল একসাথে খেতে পারেন খুব বেশি ব্যথা করলে। হ্যাঁ, অবশ্যই ভরা পেটে খেতে হবে। আগে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নেবেন, এস টু ব্লকার যেটাকে বলতে আমরা সার্জেল ম্যাক্স প্রোলোসিক্লিন খেয়ে নেবেন। আর অ্যান্টিহিস্টামিন খেয়ে এতে ইনশাল্লাহ কমে যাবে। শ্বাসকষ্ট যদি এই এই মুহূর্তে আমরা বলি সবাইকে বাসায় পালস অক্সিমিটার রাখার জন্য, একটু অবশ্যই এটা চেক করে দেখবেন। যদি দেখেন সাইলেন্ট হাইপোক্সিয়া আমরা বলতে থাকি, যে পেশেন্ট হাসি খুশি থাকে, তার কোনো সমস্যা থাকে না, বাট দেখা যাচ্ছে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে 90 বা 80-85 হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, হাসপাতালে ভর্তি হলে অক্সিজেন দেওয়া লাগতে পারে। তো সাইলেন্ট হাইপোক্সিয়া হলো কিনা এটা বুঝতে হবে আপনাকে। শ্বাসকষ্টের জন্য নর্মাল যে ট্রিটমেন্ট গুলা আমরা সেগুলা ওষুধ মন্টেলুকাস্ট খেয়ে দেখতে পারেন, আপনি রক্সাইন খেয়ে দেখতে পারেন, ফেনজামাইন খেয়ে দেখতে পারেন, কিন্তু এতে যদি না কমে আপনি অবশ্যই বাসার মধ্যে পালস অক্সিমিটার দিয়ে দেখবেন যে অক্সিজেন স্যাচুরেশন কত আছে। নিয়ারেস্ট মেডিসিন ডাক্তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার নাকে মাঝে মাঝে সর্দি জমে থাকে, আর লাস্ট 5 দিন ধরে গলায় ব্যথা। আমি জিমেক্স 500 মোনাস 10 খাচ্ছি, ব্যথা একটু কমে গেছে, গলায় কফ আটকে আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি মন্টিলুকাস অ্যাজিথ্রোমাইসিন শুরু করে দিয়েছেন, ভেরি গুড। আর শ্বাসকষ্টের জন্য আপাতত আপনি ডক্সিফাইলিন যেটা বললাম, ডোকোপা বা ফ্লিনডফ 200 মিলিগ্রাম সকালে একবার রাতে একবার 2 সপ্তাহ খেয়ে দেখেন, ইনশাল্লাহ কমে যাবে। গরম পানি গড়গড়া চালু রাখবেন এবং অবশ্যই যোগাযোগ রাখবেন। ধন্যবাদ দিনা। আমি অনেক অনেক শুভ কামনা রইলো বন্ধু। মাঝে মাঝে ভাবি একটা মানুষ কিভাবে এত রোগী অ্যাটেন্ড করতে পারে, কতটা নিবেদিত হলে এটা সম্ভব। ই ডক্টরস পরিবারের পক্ষ থেকে অনেক কিছু করতে পারে। তোমাকেও ধন্যবাদ বন্ধু। তুমিও অনেক ব্যস্ত থাকো, তোমার দায়িত্বটা আরো অনেক বেশি, তো অনেকগুলো পোস্ট তোমাকে অ্যাপ্রুভ করতে হবে এবং সবাইকে ট্যাগ করে দেওয়া লাগে, এটা খুবই কঠিন একটা কাজ। তো আমরা সবাই মোটামুটি যারা এই গ্রুপের মধ্যে আছি সবাই ঘুমের থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত, ইভেন ঘুম ভেঙে গেলেও আমরা দেখি অনেক মেসেজ জমে গেছে। যখনই সম্ভব আমরা চেষ্টা করি কাজে ফাঁকে ফাঁকে কতগুলো ট্রিটমেন্ট দেওয়া যায়। অনেককে আমরা বলি যে ঠিক আছে আপনি 7 দিন পরে সেটা আমাকে আপডেট দিবেন, দেখা যাচ্ছে যে 7 দিন পর যারা আপডেট দিচ্ছে সেই মেসেজ গুলো জমে যায়। তো অনেক সময় রিপ্লাই দিতে অনেক দেরি হয়ে যায়। আপনারা অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে আমাদেরকে দেখবেন। একজন প্রশ্ন করেছেন, আমার মায়ের কানে খুব ব্যথা, শো শো শব্দ করে, খুব চুলকায়, কি করণীয়? আচ্ছা,
সেনাইল ডিফনেস আমরা বই থাকি এজ রিলেটেড হিয়ারিং লস। হ্যাঁ, আফটার 45 বা 50 বা 50 বছর পর বা 55 বছর পরে, অথবা তাদের ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে, বা কিছু কিছু মেডিসিনের সাইড ইফেক্ট হিসেবে কানে কম শুনে এবং কানে শো শো শব্দ করে থাকে। তো এটা এখন বয়সের কারণে হলো নাকি কোনো মেডিসিনের কারণে হচ্ছে, এটা বুঝতে হবে। তো আগে কিছু হিয়ারিং টেস্ট করতে হবে। হ্যাঁ, আমাদের পিটি ইম্পিডেন্স এসআরটি আমরা হিয়ারিং টেস্ট করে থাকি। কানের কিছু আউটার হেয়ার সেল, ইনার হেয়ার সেল থাকে, হেয়ার সেল গুলো যখন ড্যামেজ হয়ে যায় তখন কানের সাথে একটা রগের মাধ্যমে, একটা নার্ভের মাধ্যমে ব্রেনের সম্পর্ক থাকে, সাউন্ড গুলো তখন সেটা পিক আপ করে ব্রেনে নিয়ে যায়। এই রগটা কি দুর্বল হয়ে গেল কিনা, রগে কোনো ক্ষতিগ্রস্ত হলো কিনা, নাকি সেন্টারে কোনো সমস্যা, এটা হিয়ারিং টেস্ট ছাড়া বোঝা যাবে না। তো হিয়ারিং টেস্টটা করে দেখতে হবে তার হিয়ারিং লস কতটুকু। যদি সিভিয়ার হিয়ারিং লস হয়ে থাকে, সিভিয়ার, মডারেটলি সিভিয়ার টু প্রোফাউন্ড হিয়ারিং লস হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা হিয়ারিং এইড দিয়ে থাকি কম। হ্যাঁ, তো হিয়ারিং এইড ইউজ করতে হবে। অনেকে বলে যে আমার হিয়ারিং এইড ইউজ করতে ভালো লাগে না, সেটা বললে হবে না। যারা চোখে কম দেখে বা যারা চোখে দেখতে পায় তার চশমা ইউজ করে, এটা লজ্জার কিছু নেই, এটা হইতে পারে। আর যে কানে কম শুনে সে হিয়ারিং এইড ইউজ করবে, এটা এখন হিয়ারিং এইড বিভিন্ন প্রাইসে পাওয়া যায়, কম দামে বেশি দামে পাওয়া যায়, সেটা অ্যাকর্ডিং টু তার সামর্থ্য অনুযায়ী হিয়ারিং এইড কিনতে হবে। কানে হিয়ারিং এইড কেনার অনেকগুলো কারণ হচ্ছে, আপনি এক এ পাশে কানের শব্দ শুনতে পাচ্ছেন, এ পাশে শুনতে পাচ্ছেন না, এ পাশে হিয়ারিং এর কাজ হচ্ছে এ পাশে সাউন্ড গুলো পিক আপ করে এ পাশে নিয়ে আসবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন, এ পাশে সাউন্ড শুনতে পারবেন না, আপনি অ্যাক্সিডেন্টের হতে পারে আপনি। তো হিয়ারিং এইড অবশ্যই প্রয়োজন, হিয়ারিং এইড ইউজ করবেন। যদি প্রয়োজন হয়ে থাকে টেস্ট করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। যদি কান চুলকায়, কানের চুলকানোর ট্রিটমেন্ট আমি আগে বলে দিচ্ছি সংক্ষেপে। আর যদি কানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, সেটা অবশ্যই কানের ড্রপ দিয়ে সাকশন ক্লিয়ারেন্স করতে হবে, সেক্ষেত্রে ডাক্তারের কাছে যাইতে হবে, ডাক্তার সেটা সাকশন ক্লিয়ার পরিষ্কার করে দিবে আপনাকে। আর কানে ব্যথা যদি অন্য কোনো কারণে হয়ে থাকে, আমি আবার বলছি, কানে কিন্তু ব্যথা একটা বলে লোকাল কজ, একটা রেফার্ড কজ। লোকাল কজ মানে কানে কোনো ফোড়া হয়েছে, কানে ফোড়া হলেও এক ধরনের ট্রিটমেন্ট, কানে ফোড়া হয়েছে কানে ব্যথা করবে, সেক্ষেত্রে গরম ছেঁক দিতে বলি, ব্যথা ওষুধ দিতে বলি, কিছু অ্যান্টিবায়োটিক দিলে কান ভালো হয়ে যায়। কানে ফাঙ্গাস ইনফেকশন হলেও কানে ব্যথা করবে, কানে ময়লা জমে গেলেও কানে ব্যথা করবে, সরি, গলার মধ্যে ইনফেকশন ফ্যারিঞ্জাইটিস টনসিলাইটিস হলেও কানে ব্যথা করবে। এখন কানের ব্যথাটা কি কারণে করতেছে, সেটা গলার কারণে নাকি কানের কারণে, সেটা যদি না বোঝা যায় ট্রিটমেন্ট ঠিক মতো হবে না। এই জন্য অবশ্যই আমরা বলি যে আহ, কি কি প্রবলেম একটু ডিটেলস বলেন আগে। মানে আপনার যদি বলেন যে আমাদের কিছুদিন আগে ঠান্ডা লেগেছিল বা একটু সর্দি কাশি ছিল, তারপর থেকে কানে ব্যথা শুরু হয়েছে, তাহলে বুঝতে পারবো আমরা তো সেটা এই হয়েছে। কাজে একটা হিস্ট্রি, আপনি যদি প্রপার হিস্ট্রি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা করতে ইজি হয়। অনেকে অনেক বলে যে আমার এই সমস্যাটা হয়েছে, আমি ওষুধ খেয়েছি, ভালো হচ্ছি না। তো আপনি আগে কি কি মেডিসিন খেয়েছেন, সেই মেডিসিন যদি আমাদেরকে বলতে না পারেন, তো সেক্ষেত্রে আমাদের আবার ট্রিটমেন্টটা কঠিন হয়ে যায়। যে আপনি এই ওষুধে ভালো হয়নি, দেখা গেছে রিপিট ওষুধ দেওয়া হচ্ছে, আপনি ভালো হচ্ছে না। এই জন্য অবশ্যই ডকুমেন্ট রাখতে হবে। এখন তো খুবই ইজি, যে কেউ যখন প্রেসক্রিপশন আসবে একটা মোবাইল ছবি তুলে রাখবেন, তাহলে প্রেসক্রিপশন হারায় গেলেও মোবাইল ছবি দীর্ঘদিন থাকবে, বা যখন ডাক্তার কাছে যাবেন আপনি ইজিলি দেখাতে পারবেন যে আমি এই এই মেডিসিন গুলো খেয়েছি। ঠিক আছে, এটা খুবই ইজি। একজন প্রশ্ন করেছেন, খুসখুসে কাশি কিছুদিন ধরে, অন্য কোনো সমস্যা নেই, করণীয় কি, ওষুধ কি? অগ্রিম ধন্যবাদ। খুসখুসে কাশি, গরম পানি গড়গড়া করেন, যত কম ওষুধ খাওয়া যায়, অ্যান্টিবায়োটিক অবশ্যই খাবেন না। ওষুধের দোকানে গেলে কিছু সিরাপ, অফ কফ সিরাপ, ফুসকা, অ্যাডোভাস, মানে মিউকোস্পেল, কিছু কমনলি ওষুধ সিরাপ দিবেই। তো বলে যে আমি তিনটা ফাইল ওষুধ খেয়েছি আর কাশি কমতেছে না। আমার জ্বর হয়েছে, জ্বরটা কেন হয়েছে এটা আমার বুঝতে হবে, আমাকে কারণটা বের করে সেটা ট্রিটমেন্ট করতে হবে। আমি না পা তো ট্রিটমেন্ট হচ্ছে না, না পা কারণে জ্বরটা কমে আসবে, কিন্তু জ্বরের কারণটা কি, এটা কি ভাইরাল ফিভার না ব্যাকটেরিয়াল ফিভার, এটা কি সাইনোসাইটিসের কারণে হচ্ছে, নাকি কানে কোনো ইনফেকশন, নাকি গলা ইনফেকশনে, নাকি পেটে কোনো ইনফেকশনের কারণে হচ্ছে, সে আগে রোগটাকে ডায়াগনোসিস করতে হবে এবং সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। তো গলা ব্যথা, আম্মু একজন প্রশ্ন করেছেন, আহ, আমার আম্মুর অনেক সর্দি লেগেছে, গলায় ব্যথা করছে, বা অন্য কোনো সমস্যা নেই, জ্বর আছে, ওষুধ কি খাওয়াবো কিনা? সর্দির জন্য 10-12 টাকা নাকের ড্রপ পাওয়া যায়, সিম্পলি অ্যান্টাজল বা রাইনোজল নামে পাওয়া যায়, অক্সিমে 4-5 ফোঁটা নাকে 2 ছিদ্রে, সকালে দুপুর আপনি 3 বেলা দিবেন। গরম পানি ভাপ নিবেন, নাকে স্প্রে ইউজ করতে পারেন। সিম্পলি অ্যান্টিহিস্টামিন খাবে, আর কিছুই না। সেটা মন্টেলিকাস্ট হোক বা ফেক্সিফেনাডিন হোক বা লোরাটিডিন হোক, সিজোনিক্স হোক, যেটাই হোক। রাত্রেবেলা একবার একবার ওষুধ খাবেন। আর জ্বর হলে নাপা বা প্যারাসিটামল ওষুধ খেয়ে নেবেন। আর গরম পানি গড়গড়া, এতে ইনশাল্লাহ কমে যাবে। একটু আদা চা খেতে পারে একটু। হ্যাঁ, আরেকজন প্রশ্ন করেছেন, অনেকদিন আগ থেকে প্রায় 10 বছর হবে,
নাকে হালকা আঘাত বা ছোঁয়া লাগলে সর্দি শুরু হয়ে যায়, কাশিও হয়, শ্বাসকষ্ট হয়। দীর্ঘ 5-6 বছর শ্বাসকষ্ট আছে, 2 বছর ধরে শ্বাসকষ্ট হয় না। আহ, কোনো এক নাক সবসময় বন্ধ থাকে, বেশি ঠান্ডা লাগলে মুখ দিয়ে শ্বাস নিতে হয়, প্রায় 10 বছর হলো। আচ্ছা, নাকে একটা নেজাল সাইকেল থাকে। নাকে যখন আমি কাছে ঘুমাবো এক পাশে নাক বন্ধ থাকবে, সেটা 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা হতে পারে। একবার এপাশ নাক বন্ধ থাকবে, একবার এপাশ নাক বন্ধ, এটা কিন্তু স্বাভাবিক। আমরা যখন খেয়াল করি তখন মনে হয় যে আমার একপাশ নাক বন্ধ, ঠিক আছে। তো এটাকে টেনশন করার কোনো কারণ নেই। সর্দি কাশির কারণে নাকে নাক বন্ধ থাকতে পারে, আমরা বলি স্টিম ইনহেলেশন। গরম পানি ভাপ নেবেন, একটা গামলার মধ্যে গরম পানি ঢালবেন, ম্যানথ দিতে পারলে ভালো, না দিতে পারলে সমস্যা নেই। গরম পানির ভাপটা আমরা বলি মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বেন, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বেন, ঠিক আছে। নর্মালি নর্মালি যদি এই ব্যায়ামটা আমরা করে থাকি অনেকদিন ভালো থাকতে পারে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব যত কম মেডিসিন খাওয়া যায়। নর্মালি যত কম মেডিসিন খেয়ে ভালো থাকা যায় সেটাতে মানে ভালো। ওষুধ খেলে প্রতিটা ওষুধে কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে, গা ম্যাজম্যাজ করতে পারে, ঝিমঝিম করতে পারে, ড্রাউজিনেস থাকতে পারে। যত কম ওষুধ খাওয়া যায় ততই ভালো, ন্যাচারাল ভাবে যতটুকু ভালো থাকা যায়, হ্যাঁ। আরেকজন প্রশ্ন করেছেন, অনেক শ্বাস নিতে কষ্ট হয়। আচ্ছা সরি, শ্বাস নিতে কষ্ট হয়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে থেকে অ্যাজমার সমস্যা কিনা অবশ্যই বুকে একটা এক্সরে করে দেখতে হবে। মেডিসিন কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন। যদি অ্যাজমা থেকে থাকে অ্যাজমা চিকিৎসা করবেন। আর যদি আপার রেসপিরেটরি ইনফেকশন হয়ে থাকে, নাকের কারণে হয়ে থাকে, বা গলার বা ট্রাকিয়াতে কোনো সমস্যা থেকে সে অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। আপনি নাকের এবং বুকে একটা এক্সরে করতে হবে। এক্সরে করার পর আপনি ট্রিটমেন্টটা পাওয়া যাবে, হ্যাঁ। অথবা আপনাকে আপাতত নাকের গরম পানি ভাপ, নাকের ড্রপ, অ্যান্টিহিস্টামিন আপাতত খেয়ে দেখেন। যদি না কমে এক্সরে করে আপনি মেডিসিন বা নাক কান ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। গলায় কি যেন বেঁধে আছে, গলায় খুসখুস করে, হ্যাঁ। তো এটা খুব কমন একটা ডিজিজ। সিজন চেঞ্জ হলে বা ডিএনএস থাকলে বা নাকে হাড় বাঁকা থাকলে, নাকে যে পলিপাস থাকে, নাকে মাংস বড় থাকে, তাদের কমনলি বা অ্যালার্জি সমস্যা থাকে, গলায় খুসখুস করে থাকে। আমি এটা আগেই বলছি, খুব কমন একটা সমস্যা। মনে হয় গলার মধ্যে কোনো খাবার বেজে আছে, বা গলায় রাতে ঘুমার সময় কোনো সাউন্ড হয়, এই ধরনের সাউন্ডটা অনেকে করে থাকে। অ্যালার্জি টেস্ট করতে হবে, গরম পানি ভাপ দিবেন, গরম পানি গড়গড়া করবেন, সিম্পলি মন্টির কষ্ট খাবেন, অ্যালার্জি টেস্ট করে সে অনুযায়ী চিকিৎসা করতে হবে। গলার মধ্যে বেজে আছে কিনা যদি হ্যাঁ কিছু টেস্ট করে দেখতে হবে। যদি সেটা আপনি আপাতত ফেক্সোফেনাডিন মন্টিলুকাস খেয়ে দেখেন। ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম রাতের বেলা একটা করে খেয়ে দেখেন, এবং মন্টিলুকাসটা রাতের বেলা একটা করে খেয়ে দেখেন, অথবা বুলপাডিন খেয়ে দেখতে পারেন। আর নাকে গরম পানি ভাপ আর নাকি স্প্রে, ফ্লুটিকা, ভিউনা, এমসন, এভা যে কোনো স্প্রে নিতে পারেন। নাজমুল হাসান, আমার ওয়াইফের শরীর চুলকায়, জায়গায় জায়গায় ফুলে যায়, চোখে চোখে ওটা চুলকায়, এজন্য সে প্রতিদিন অ্যালাট্রল খায়। একদিন না খেলে পরের দিন এরকম হয়, কি করতে পারি? হ্যাঁ, আপনার অ্যালার্জির সমস্যা যেহেতু আপনি চোখের জন্য অবশ্যই চোখে ডাক্তার দেখাতে হবে, আপনি চোখে ডাক্তার দেখাবেন। আর মেডিসিন ডাক্তার অবশ্যই দেখাবেন। অ্যালার্জি টেস্ট গুলো করতে হবে, যেটা বললাম অ্যালার্জি প্যানেল টেস্ট করতে হবে, অ্যালার্জি ইমিউনোগ্লোবিন করতে হবে, সিবিসি করতে হবে। করে দেখবো আমরা অ্যালার্জির জন্য, দেখবো যে কোন কোন কারণে তার অ্যালার্জি গুলো হচ্ছে, যে যে কারণে অ্যালার্জি গুলো হচ্ছে সেই অ্যালার্জি গুলো থেকে তাকে দূরে থাকতে হবে। কোনো খাবার থাকে সেই খাবারটা সে তাকে কম খেতে হবে, হ্যাঁ। তো তাকে মন্টিলুকা জাতীয় ওষুধ দীর্ঘদিন খেলেই কমে যাবে ইনশাল্লাহ। অ্যালাট্রল অথবা রুপাটিডিন অথবা ফেক্সোফেনাডিন অথবা মন্টিলুকাস এই জাতীয় ওষুধগুলো আমরা দীর্ঘদিন চালু রাখি। আমার বাম পাশে টনসিল অনেক বড় হয়ে গেছিল, টনসিল বড় হলে অপারেশনের দরকার আছে কিনা? বয়স 42 বছর। টনসিল বড় হলে অপারেশন করতে হবে না। টনসিল বাচ্চাদের টনসিল থাকে অনেক সময় বড় থাকে, বাবা মা মানে টর্চ দিয়ে দেখে, আরে বাবা রে বাবা টনসিল কত বড়। টনসিল বাচ্চাদের এমনি বড় থাকে, হ্যাঁ, হাইপারট্রফিক থাকে, এটা একাই একসময় ছোট হয়ে আসে, বা যে কোনো ইনফেকশন টনসিল বড় হয়ে যায়। তো টনসিল বড় হওয়ার পর যদি কোনো সিমটমস থাকে সেক্ষেত্রে আমরা ওটাকে অপারেশন করতে বলি। টনসিল বড় হওয়ার পর কি কি সমস্যা হলে আমরা অপারেশন করতে পারি সেটা খেয়াল রাখতে হবে। বছরে যদি 5 থেকে 7 বার অ্যাটাক হয়, টনসিল হওয়ার কারণে যদি বছরে 5 থেকে 7 বার অ্যাটাক হয়, অথবা এ বছর 3 বার, পরের বছর 3 বার, তারপরের বছর 3 বার, অর্থাৎ প্রতি বছর বছর যদি অ্যাটাক হয়ে থাকে, অথবা এ বছর 5 বার অ্যাটাক হলো, পরের বছর 2 বার অ্যাটাক হলো, এরকম যদি অ্যাটাক ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে, অথবা আমি ওষুধ খেলাম ভালো থাকলাম, কিছুদিন পরে ওষুধ বন্ধ করে দিলাম আবার অ্যাটাক হলো,
ফ্রিকোয়েন্টলি অ্যাটাক হচ্ছে, আমি কাজে যেতে পারতেছি না, বাচ্চারা স্কুল যেতে পারতেছে না, বা টনসিলের কারণে যেটা বললাম অ্যাডিনোডস এর বাচ্চাদের হয়ে থাকে, যে হাত করে ঘুমায়, মুখ দিয়ে লালা পড়ে, সেক্ষেত্রে টনসিলের সাথে অ্যাডিনোডস অপারেশন করতে হয়। টনসিলের কারণে পেই টনসিল অ্যাবসেস বলে থাকি, টনসিলের কারণে কানে ব্যথা করতে থাকে, হা করতে পারে না, খাবার খেতে কষ্ট হয়, ডুব দিতে কষ্ট হয়। হ্যাঁ, এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তখনই আমরা অপারেশন করতে বলি। টনসিল অপারেশন করে বয়স আমার থেকে 2.5 বছর থেকে 2.5 বছর থেকে আমরা সাধারণত 25, 30, 35 বছর বা 40 বছর পর্যন্ত আমরা 35 থেকে 40 বছর পর্যন্ত আমরা অপারেশন করে থাকি। 40 বছর পর সাধারণত অপারেশন করি না, একদম প্রয়োজন ছাড়া। যদি আপনার সিমটমস থেকে থাকে অবশ্যই অপারেশন করা লাগবে। যে সিমটমস যদি কম থেকে থাকে, বছরে একবার দুইবার অ্যাটাক সবারই হতে পারে, আমারও হয়, তো বছরে একবার দুইবার অ্যাটাক করে যে অপারেশন করতে হবে তা না। এই অ্যাটাকটা কি মেজর কিনা বুঝতে হবে আপনাকে। সিমটমস মানে ছোটখাটো ওষুধ খেলে বা গরম পানি গড়গড় করে যদি কমে যায়, সেক্ষেত্রে অপারেশন না করে চলে। লাইফ সেভিং অপারেশন না, টনসিল অপারেশনটা লাইফ সেভিং অপারেশন না, বুঝতে হবে। অনেকে ভয় পায় যে টনসিল থেকে মনে ক্যান্সার হয়ে যায়, অনেকে ভয় দেখায়, একদম ভয় পাওয়ার কিছু নেই। টনসিল যদি আমি যেগুলো সিমটমস বললাম সে সিমটমস গুলো হয়ে থাকে টনসিলের কারণে, সেক্ষেত্রে টনসিল আমরা অপারেশন করে থাকি। ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে গেলাম, যে অনেক দিন ওষুধ খাচ্ছি, টনসিলের ক্ষেত্রে টনসিলের কারণে কিছু রিমোট ইনফেকশন হয়ে থাকে কিডনিতে, বা হ্যাঁ বাজ্য হয়ে থাকে, হার্টের কিছু সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা তখন বলে থাকি যে হ্যাঁ আপনার টনসিল অপারেশন করা উচিত। তাছাড়া টনসিল অপারেশন করা অতটা ইমার্জেন্সি না। আর এই মুহূর্তে কোভিড সময়ে টনসিল অপারেশন কোনো প্রয়োজন নেই। সিমটমিক ওষুধ খেয়ে দেখেন, ইনশাল্লাহ এতে ভালো হয়ে যাবে। স্যার, 7 ডেজ ধরে কাশ, অ্যাডোভাস খেয়ে ছিলাম, নো ইমপ্রুভ। আমি আগে বলছি যে অ্যাডোভাস খেলে কাশি ভালো হবে না। হ্যাঁ, একটু আরাম পাবেন, গলার ভিতরে একটু আরাম আরাম লাগবে, ভালো ভালো লাগবে, বাট কাশির কারণটা কি বুঝতে হবে। এটা কি ভাইরাল নাকি ব্যাকটেরিয়াল নাকি অন্য কোনো কারণে হচ্ছে, নাকের কারণে হচ্ছে নাকি গলায় কোনো ইনফেকশন হয়েছে কিনা দেখতে হবে আগে। হ্যাঁ, তো আপনি অ্যান্টিহিস্টামিন খেয়ে দেখেন, গরম পানি গড় গড় করে থাকে, এতে ইনশাল্লাহ কমে যাবে। না কমে যোগাযোগ করবেন, ওষুধ দিয়ে দেওয়া হবে। আমি খুব বেশি সময় নিব না, আর 5-7 মিনিটের মধ্যে কয়েকটা প্রশ্ন যেগুলো হয়, আপনি আমাকে আমাদের গ্রুপের মধ্যে নাক কান গলার যে প্রশ্নগুলো আসবে আপনারা অবশ্যই টেস্ট করে থাকবেন। আমাদের যে অ্যাডমিন বা মডারেটর যারা আছে আমাদের সংশ্লিষ্ট ডাক্তারদেরকে ট্যাগ করে দিবেন, ইনশাআল্লাহ আমার যত সম্ভব চেষ্টা করব ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আমি আবারও রিপিট করতেছি, হ্যাঁ, আপনারা আম, মনে কষ্ট নেবেন না। আমাদের সারাদিন আমরা অনেক ব্যস্ত থাকি, তো ব্যস্ততার মাঝখানে আমরা চেষ্টা করে থাকি যতটুকু সম্ভব আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য। সকালে ঘুমের থেকে ওঠার পরে হাসপাতাল, চেম্বার, তারপর বাসায় আসা, বাসার ফ্যামিলিদেরকেও সময় দেওয়া লাগে খুব, কিন্তু সময় দিতে পারতেছি না, যে এখন এসেও আমাদের অনলাইনে ট্রিটমেন্ট বলেন বা মেসেঞ্জারে ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে অনেক সময় চাইলেও পারি না আমরা। তো যতটুকু চেষ্টা আমরা করে যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব, আপনাদের সাথে সবসময় থাকবো, আগেও ছিলাম। ডাক্তারদের সম্বন্ধে অনেক অনেক নেগেটিভ থাকে, যে ডাক্তার পাওয়া যাচ্ছে না, ডাক্তারকে পাওয়া যাচ্ছে না। অনেকে বলে যে না চেষ্টা করে হাসপাতাল না যেয়ে বলে যে ডাক্তারকে পাওয়া যাচ্ছে না, আসলে এই কথাটা ঠিক না। মাঝখানে সার্ভিস অবশ্য অনেক কঠিন হয়ে গেছিল, কিন্তু এখন মোটামুটি সব জায়গায় ডাক্তার অ্যাভেলেবেল। লকডাউন যেগুলো এলাকা ছাড়া মোটামুটি সব জায়গাতেই ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছে। আমার সিনিয়র জুনিয়র বন্ধু বান্ধব কলিগ ম্যাক্সিমামই কোভিড আক্রান্ত হয়ে গেছে। তার মানে তারা যদি ট্রিটমেন্ট না দিত তাহলে তারা কিভাবে আক্রান্ত হলো। হ্যাঁ, তো আমাদের সবাই মোটামুটি কোভিড আক্রান্ত। এখন আমার তো মনে হচ্ছে মোটামুটি 40%, 50% বেশি কোভিড আক্রান্ত হয়ে গেছে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার। খুব জরুরি একটা কথা বলতে ভুলে গেছি আমি, অ্যাসিমটোমেটিক, যে আমি সারাক্ষণ বাইরে থাকতেছি, বাইরে থাকার পরে কিন্তু আমি যে জামটা নিয়ে বাসায় আসলাম, আমার ইমিউনিটি ভালো, এই কারণে হয়তো বা আমার ঠান্ডা সর্দি কাশি লাগে নাই, বাট আমি জামটা নিয়ে এসে কিন্তু আমি বাসায় আমার যে ফ্যামিলি মেম্বার্স বা বাবা মা ভাই বোন সবাইকে আমি রোগটা ছড়াই দিতে পারি। তো এটাকে বলা হয় অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার্স। হ্যাঁ, আমার কিন্তু ঠান্ডা সর্দি লাগেনি, অথবা তারা বাসার মধ্যে তারা সবাই বাসায় আছে, অথচ তাদের ঠান্ডা সর্দি হয়ে গেছে। তো এই জন্যই বলি যে খুব সাবধানে থাকতে হবে। সামনে কোরবানি ঈদ, তো সবাইকে সতর্ক থাকতে হবে। কতটুক না করলেই না, আমি আবার রিপিট করতেছি, কতটুক না করলেই না। বাইরে আমাদের যেতে হয়, এখন সবকিছু ওপেন হয়ে গেছে, কতটুকু সতর্কের মাধ্যমে যেতে পারবো, মাস্ক ইউজ করবো, কিভাবে ইউজ করবো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবো, হাত ধুবো একটু পর পর নাকে। হ্যাঁ, তো আমরা মাস গ্যাদারিং এর মধ্যে না যাওয়াটাই ভালো। যতটুক সম্ভব বাসার মধ্যে থাকার চেষ্টা করব, অপ্রয়োজনে ঘর থেকে বের হবো না। তো আমার মনে হয় এখনো আমরা সেই খারাপ টাইমটা কি পার হয়ে গেছে নাকি সামনে আসতেছে কেউ বলতে পারে না। তো আরো 1-2 মাস না গেলে কিছুই বলা যাবে না। তো আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে,
আবারও রিপিট করতেছি, সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে একদম প্রয়োজন ছাড়া আমরা যেন ঘর থেকে না বের হই। বাসায় এসে আগে নিজেকে পরিষ্কার করতে হবে, যাতে গোসল করতে হবে, এবং বাইরে যতক্ষণ থাকা হবে একটু পর পর হাত পরিষ্কার করতে হবে, এবং কথা একটু পর পর নাকে মুখে যেন হাত না যায়, এটা আমাদের স্বাভাবিক এমনি চলে যায়। তো যতটুকু সাবধানে থাকা যায়, যত সাবধানে থাকা যায়। আর বাসায় আসার পরে অবশ্যই যার যদি একবার যদি মনে হয় যে আমার ঠান্ডা সর্দি লাগছে বা আমার করোনা সিমটমস আছে, অবশ্যই তাকে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে থাকা ভালো। বুঝলাম আমার করোনা হয় নাই, বাট সাবধানে থাকাটা ভালো। আমার অ্যাডভাইস থাকবে অবশ্যই, যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি আমি সেপারেট থাকি, কোনো লস হবে না, লাভ না হোক লস হবে না। হ্যাঁ, আমি আর দুই একটা প্রশ্ন করে শেষ করে দিব। আমার রাতে বিশেষ করে ঘুমানোর আগে গলা চেপে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মনে হয়, ঢেকুর দেওয়ার চেষ্টা করি, ঢেকুর উঠলে ভালো লাগে, চিত হয়ে ঘুমালে নিঃশ্বাস বন্ধ হয়ে ভেঙে যায়, গলায় কফ কফ লাগে, কিছু বের হয় না। আচ্ছা, আমি জানি না আপনার ওয়েট কত। উম, আপনার ওয়েটটা প্লিজ বলবেন কি, আপনার ওজন। স্লিপ অ্যাপনিয়া একটা রোগ আছে, হ্যাঁ, যাদের বডি ওয়েট অনেক বেশি, যাদের বডি ওয়েট অনেক বেশি অথবা যারা একটু মোটা, তাদের এই সমস্যাগুলো ম্যাক্সিমাম হয়ে থাকে, তাদের চিত হয়ে শুলে শ্বাসকষ্ট হয়ে থাকে, যা আমরা আগে বলতাম যে বোবা ধরছে, বোবা ধরছে। হ্যাঁ, তো যাদের বডি ওয়েট বেশি, যদি বডি বেশি হয়ে থাকে, আপনাকে অবশ্যই বডি ওয়েট কমাতে হবে, এবং অবশ্যই এক কাত হয়ে ঘুমাবেন আপনি, কখনোই চিত হয়ে ঘুমাবেন না, ডান কাত বা বাম কাত হয়ে ঘুমাবেন। আর ঘুমানোর আগে গরম পানি ভাপ নিয়ে ঘুমাবেন, আর নাকের মধ্যে অ্যান্ডাজল ড্রপ অথবা নাকে স্প্রে দিয়ে ঘুমাবেন। গরম পানি ভাপ নেবেন, নাকে ড্রপ বা স্প্রে দিবেন, সাথে অ্যান্টিহিস্টামিন খেয়ে ঘুমাবেন, এক কাত হয়ে ঘুমাবেন। আর অবশ্যই বডি ওয়েটটা কমাতে হবে, ইনশাল্লাহ এতে সমস্যার সমাধান হয়ে যাবে। আমার বোনের 2-3 দিন ধরে কানে হালকা রক্ত বের হচ্ছে, ভয় করার সমস্যা কি? কানে রক্ত বের হওয়ার অনেকগুলো কারণ হতে পারে। সিএসএম এর কমপ্লিকেশন, কানে যে যদি অনেকে পুষ পড়ে, পানি পড়ে, ছোটকাল থেকে অনেকে আছে যে পুকুরে গোসল করে, অথবা কানের মধ্যে আঘাত পাওয়ার পরে কানে পর্দা ফুটা হয়ে যায়, অথবা ঠান্ডা লাগার কারণে কানে ফুটা হয়ে যায়। হ্যাঁ, তো সিএসএম এর একটা কমপ্লিকেশন হচ্ছে কান দিয়ে রক্ত আসা, নাকি কানের মধ্যে কোনো চুলকাতে গিয়ে খোঁচা লেগে কান দিয়ে রক্ত আসছে, এটা বুঝতে হবে আপনাকে। ট্রমাটিক রাপচার টিম্পানিক মেমব্রেন, অনেক সময় আছে ঝগড়া করার পরে বা মারামারি করার পরে কানে পর্দা ফেটে যায়। আমরা কমনলি দেখা গেছে যে কানে যদি সরি, নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি খুব সংক্ষেপে শেষ করে দিব 2-1 মিনিটের মধ্যে। কানের সমস্যা মানে কানে ড্রপ দেওয়া না, আমি লাস্ট টপিক নিয়ে আসতেছি। কানের সমস্যা মানে কানে ড্রপ দেওয়া যাবে না, ট্রমাটিক রাপচার টিম্পানিক মেমব্রেন, অর্থাৎ কানে কোনো অনেক সময় আছে যে ঠান্ডা কানে আঘাত পাওয়ার পরে কানের পর্দাটা ফুটো হয়ে যায়, বা কোনো ক্ষতর কারণে কানের পর্দা ফুটো হয়ে যায়, সেক্ষেত্রে যদি কানে কোনো মলম বা ড্রপ জাতীয় কোনো ওষুধ দেওয়া হয় বা তেল দেওয়া হয়, কান কিন্তু সারা জীবন ধরে নষ্ট হয়ে যাবে, বারবার বলতেছি। কাজে কানে সমস্যা হলে অনেক আছে কানে মলম দেয়, তেল দেয়, ড্রপ দেয়, খবরদার ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই দিবেন না, কান নষ্ট হয়ে যাবে। কানে যদি ফাঙ্গাস ইনফেকশন হয় বা কানের মধ্যে যদি ক্রনিক কোনো ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বুঝে কানে ড্রপ দিই। এবং দেখা গেছে যে একজন বললো যে আমি কানের সমস্যা হয়েছিল, আমি ওই ড্রপ দিচ্ছিলাম, আপনি দিয়ে দেখেন এটা ভালো হয়ে যেতে পারে। খবরদার, কখনোই কারো পরামর্শ অনুযায়ী ডাক্তার না দেখে কানে ড্রপ দিবেন না। কোন ড্রপটা কানের জন্য ভালো, কানের জন্য ময়লার জন্য এক ধরনের ড্রপ দেওয়া হয়, কানে ফাঙ্গাস ইনফেকশনের কারণে এক ধরনের ড্রপ দেওয়া হয়, ইনফেকশনের কারণে এক ধরনের ড্রপ দেওয়া হয়। তো কানে এক একটা মানে রোগ অনুযায়ী আমরা ড্রপ দিয়ে থাকি। তো কানে ড্রপটা ডাক্তার পরামর্শ ছাড়া কখনোই দিবেন না, এটা আসলে আমার লাস্ট অ্যাডভাইস থাকবে। আর
কান দিয়ে রক্ত পড়তেছে, এটা অবশ্যই ডাক্তার দেখানো উচিত। কানে কোনো ক্ষত হয়েছে কিনা তাকে বুঝতে হবে, বা কানে কোনো ইনফেকশন হয়েছে কিনা। যদি কানে ক্ষত বা ইনফেকশন হয়, ইনফেকশনের কানে হলে কানে ড্রপ দিয়ে দিব আমরা, যদি ইনফেকশন না থাকে তার সেক্ষেত্রে কানে ড্রপ দিব না। তো আমি খুব সংক্ষেপে শেষ করে দিব, এখন আর 2-1 মিনিট থাকবো। এখন আর প্রশ্নগুলো পড়বো না ইনশাল্লাহ। উম, আমার গ্ল্যান্ডের সমস্যা, শ্বাস, আমার গ্ল্যান্ডের সমস্যা, নিঃশ্বাস নিতে সমস্যা হয় রাতে, নাক ডাকি, ডাক্তার বলছে অপারেশন, অপারেশন কি করা যায় এখন? একদম প্রয়োজন ছাড়া আমরা এখন নাক কান গলার কোনো অপারেশন করতেছি না। আমি আবার রিপিট করতেছি, একদম প্রয়োজন ছাড়া, ক্যান্সারের পেশেন্ট গুলো ছাড়া, বা যেটা অপারেশন না করলেই না আমি একদম থাকতে পারতেছি না, আহ, সেই অপারেশন গুলো, ইমার্জেন্সি অপারেশন গুলো আমরা করতেছি। তাছাড়া আমরা রুটিন যে ট্রিটমেন্ট, মানে রুটিন যে অপারেশন সেটা আমরা করতেছি না। যদি আপনি যদি মনে করে থাকেন যে আপনার সমস্যাটা খুব বেশি জটিল, এটা এটা আপনি কোনো মেডিসিনে ভালো হচ্ছেন না, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, খুব কষ্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি অপারেশন করতে পারেন। তাছাড়া ডাক্তার দেখান, নিয়ারেস্ট হসপিটালে যান, যদি ডাক্তার প্রয়োজন মনে করে সে অপারেশন করে দিবে আপনাকে। তো আমি শেষ করতেছি, 1 মিনিটের মধ্যে শেষ করবো। আমি আবারও এই গ্রুপের সবাইকে, নাজমুল কৃষ্ণ সহ সবাইকে ধন্যবাদ, গ্রুপের অ্যাডমিন মডারেটর সবাইকে ধন্যবাদ এই ধরনের প্রোগ্রাম একটা অ্যারেঞ্জ করার জন্য। তো আমরা আগে থেকে অনলাইনে ট্রিটমেন্ট দিয়ে আসতেছি অনেক দিন ধরেই, তো আমার খুব বেশি লাইভে আসা হয় না। আহ, তো চেষ্টা করব যত সম্ভব আপনাদের সাথে কানেক্টেড থাকা, যতটুকু সম্ভব আপনাদেরকে অনলাইনে ট্রিটমেন্ট দেওয়া। যে যে ট্রিটমেন্ট গুলো হাসপাতালে দেওয়া লাগবে সেগুলো আমরা আপনাদেরকে বলে দিই, আপনি হাসপাতালে আসবেন। সেক্ষেত্রে অনেকে বলে যে আসলে কি হাসপাতালে আসতে হবে, একটু আপনি দেখেন না ট্রিটমেন্ট দেওয়া যায় কিনা। আবারও বলতেছি, যে ট্রিটমেন্টটা না দেখে করা যাবে না, সেই ট্রিটমেন্টটা না দেখে করা ঠিক না। তো আমরা তখনই আপনাকে এই মুহূর্তে হাসপাতালে আসতে বলবো, আপনাকে বুঝতে হবে যেটা আমরা চাচ্ছি। এই মুহূর্তে আমরা নর্মাল কোনো ট্রিটমেন্টের জন্য হাসপাতালে আপনাকে আসতে বলবো না। হ্যাঁ, একদম না হইলেই না। তো আমি প্রথম দিকে বলেছি, আপনারা রিপিট করে দেখবেন যে কোন কোন ডিজিজ গুলো আমরা বাসায় বসে ট্রিটমেন্ট করব, আর কোন কোন ডিজিজ গুলো আমরা হাসপাতালে আসতে বলবো। তো আমরা আশা করব আপনারা নিজেদের খেয়াল রাখবেন, বাসায় সবার যত্ন নিবেন, এবং আমাদের সাথে কানেক্টেড থাকবেন ইনশাল্লাহ। আর লাস্ট কথা, অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। নতুন একটা ওষুধ বাজারে আসলো, কিনে নিয়ে আসলাম, খেয়ে ফেললাম, প্লিজ এই কাজটা কখনই করা যাবে না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার জন্য দোয়া রাখবেন যেন আমরা আপনাদেরকে সবাই সেবা দিতে পারি। ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।